আপু, তোর দেবর এসপি নীরব মাহবুবের সঙ্গে একটা সুন্দরী মেয়ের ঘনিষ্ঠ ছবি আমি নিজ চোখে দেখেছি। এমন একটা দৃশ্য দেখে আমি কিভাবে তাকে বিয়ে করতে পারি? সেটা আমার পক্ষে সম্ভব নয়। বিয়ে কোনো ছেলেখেলা নয়, বরং এটা এক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই বলছি, তোর দেবরকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাড়াতাড়ি এই বিয়ে ক্যান্সেল কর। ইয়ানুর প্রত্যাশা কাটকাট কণ্ঠে তার সিদ্ধান্ত জানাতেই নীলাশার ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল। তৎক্ষণাৎ প্রত্যাশার বাহু সজোরে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। চোখ রাঙিয়ে ম কের সুরে বলল, বিয়ে করবি না, সেটা বল। মিথ্যে কেন বলছিস? নীলাশা এতটা জোরে হাত চেপে ধরেছে যে প্রত্যাশা মৃদুস্বরে আহ বলে উঠল। তবে সেদিকে নীলাশার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। প্রত্যাশা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে তেজি গলায় বলল, মিথ্যে কেন বলবো? আমি যা দেখেছি তাই বলছি। লাস্ট যে বার তোর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, সেই সময় ওনার বুকশেলফ থেকে একটা বই হাতে নেই। আচমকা বইয়ের ভাঁজ থেকে একটা ছবি পড়ে, যেখানে মিস্টার নীরব একটা মেয়ের কপালে চুমু খাচ্ছে। যদিও মেয়েটার ফেস পুরোপুরি দেখতে পাইনি, যতটুকু দেখেছি তাতে বেশ সুন্দরী মনে হয়েছে। মেয়েটা ওনার গার্লফ্রেন্ড হতে পারে। প্রত্যাশা একটু বাড়িয়ে বলে, ছবিটাতে নির্বের আঙুল মেয়েটির ফর্সা লম্বা লম্বা আঙুল ছুঁয়ে আছে। জনে খুব কাছাকাছি, চোখে চোখ রেখে। জনের মুখেই একটা স্নিগ্ধ হাসি লেগে আছে। প্রত্যাশা ছবিটা খুঁটিয়ে দেখতে নেওয়ার আগেই কোত্থেকে তেরো মতো নীরব এসে ছমি রে একটানে নিয়ে নেয়। প্রত্যাশা সেই থেকে ভেবে নিয়েছে নির্বের প্রেমিকা হবে মেবি। এদিকে নীলাশা কিচ্ছুতেই বোনের কথা বিশ্বাস করল না। ভাবল বিয়েতে রাজি না হতে মিথ্যে বলছে প্রত্যাশা। নীলাশা নির্বের পক্ষ নিয়ে হাজারটা গুণের কথা শোনাল। নীলাশা বিশ্বাস না করায় প্রত্যাশা হতাশার নিঃশ্বাস ফেলল। ফের বলল, ধরলাম তোর দেবর খুব লয়াল। তার দ্বারা এমন কিছু সম্ভব নয়, তবুও এই বিয়েটা আমি করতে পারবো না। নীলাশা গর্জে উঠল, সম্ভব নয় মানে? এত দেমাগ কই থেকে আসছে তোর, শুনি? নিজেকে কখনো খেয়াল করেছিস? একে তো গায়ের রং চাপা, ফেস কাটিংও আহামরি নয়, তারপর গজ দাঁতটা ইসোস, হাসলে পরে সবার সামনে বেরিয়ে আসে। আচ্ছা, সৌন্দর্যের কথা না হয় বাদই দিলাম, পড়াশোনাতেও তো টেনেটুনে পাস করিস। ওহ গড, আমার তো মাথায় ধরছে না আমার শ্বশুর তোর মধ্যে এমন কি দেখল। তার এত সুন্দর হ্যান্ডসাম, তারপর এত ভালো চাকরি, এক কথায় হীরের টুকরো ছেলের জন্য তোকে চুজ করল। নিজের বোনের মুখ থেকে নিজেকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য কথাবার্তা শুনে প্রত্যাশার এখন আর বিন্দুমাত্র মন করে না। এতটুকুও কষ্ট লাগে না। আগে প্রত্যাশার খুব আফসোস হতো, তার বোন কেন অন্যদের বোনের মতো নয়। প্রশ্ন জাগত, আদৌ কি তারা আপন বোন? না আছে চেহারায় মিল, আর না তো আছে মনমানসিকতা, চাল চলনে। তবে প্রত্যাশা কোনো কথা চুপচাপ সয় নেবার মেয়ে নয়। ওর আবার মুখের উপর ঠাস ঠাস জবাব দেওয়ার স্বভাব। প্রত্যাশা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে ঠেস দিয়ে বলল, কথায় আছে না, রতনে রতন চেনে। তারপর আরও আছে, কি যেন? ওহ, মনে পড়েছে, নুন ছাড়া তরকারি আর গুণ ছাড়া রূপতী নারী আন্ডারস্কোর। নীলাশা ফুঁসে উঠল। প্রত্যাশার কথা থামিয়ে দিয়ে রাগী দৃষ্টিতে চেয়ে বলল, কি বলতে চাইছিস তুই? আমার গুণ নেই? আরে আপু, রিল্যাক্স রিল্যাক্স। এত হাইপার হচ্ছ কেন? আমি একবারও তোমার নাম নিয়েছি? বলো, তুমিই বলো। নীলাশার মুখটা ধে থমথমে হয়ে যায়। দুই বোনের সম্পর্ক দাকুমরা। প্রত্যাশা একটু হেঁটে সামনে এগোয়, জানালা বরাবর বাইরে শূন্যে দৃষ্টি মিলল। নিম্নস্বরে বলল, চেহারা আর বাহ্যিক আকর্ষণ কিছু সময়ের জন্য মন টানতে পারে, কিন্তু একদিন সেগুলো একেবারে ম্লান হয়ে যায়। একজনের প্রকৃত মূল্য তার মনের গভীরতা এবং তার কাজে, আর যাদের মনটা অগভীর, তারা কখনোই বড় হতে পারে না। যতই বাহবা পাবে বাহ্যিক সৌন্দর্যের, অন্তরে যদি কিছু না থাকে, সব শেষ। মানুষের শ্রেষ্ঠত্ব তার হৃদয়ের গুণে, বাহ্যিক নয়। থেমে জোরাল শ্বাস ফেলল প্রত্যাশা। ফের কিছু বলতে নিবে তার আগেই নীলাশা মুখ কালো করে দাঁত খিঁচে বলল, তোর এই জ্ঞানের কথা রাখো। আর একটা কথা কান খুলে শোন, আমার মোটেই তোকে ও বাড়ির বউ করে নেওয়ার ইচ্ছে নেই। কে চায় যেচে ঘরের শত্রু বিভীষণকে আদর করে কাছে রাখতে? সব সময় তো সবার সামনে আমাকে ছোট করে কথা বলিস। তোর বড় হই, মান্য করে খুব কমই চলিস। এরপরেও তোকে বিয়েতে রাজি হতে বলার কারণ, আমার শ্বশুর। নেহায়েত লোকটা আমাকে খুব ভালোবাসে। এই প্রথম একটা দায়িত্ব দিলেন, তাই দায়িত্বটা পালন করতে তোকে বলা। চোখ দুটো বুজে প্রত্যাশা দুই আঙুল কপালে চেপে ধরল। কয়েক সেকেন্ড পরে বলল, সমস্যা নেই, ও বাড়িতে তোর মান সম্মান ক্ষুণ্ণ হয়, এমন কিছু আমি কখনোই করব না। আমি নিজে আঙ্কেলকে বুঝিয়ে বলবো, যাতে তোকে না ভুল বোঝে ওনারা। এর মধ্যে নীল রঙের সিল্কের শাড়ি, উপরে কয়েকটা লাল রঙের বক্স হাতে নিয়ে অধরা রুমে ঢুকল। এগিয়ে আসতে আসতেই বললেন, কাউকে আর কারো সাথেই কথা বলতে হবে না। হাতের শাড়ি আর গহনার বক্স বিছানায় নামিয়ে রাখলেন। প্রত্যাশার দিকে একপল তাকিয়ে ফের নীলাশার দিকে চেয়ে আদেশের সুরে বললেন,
নীলা, এই শাড়ি আর গহনাগুলো ওকে পরিয়ে দে। তাড়াতাড়ি রেডি করিয়ে ড্রয়িং রুমে নিয়ে আয়। প্রত্যাশা সাথে সাথে বলে উঠল, আম্মু আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। কিছুদিন পরেই আমার এইচএসসি পরীক্ষা। এখন না মানে পড়াশোনার উপর ইফেক্ট পড়বে তো। পড়াশোনায় আপনি কেমন? পড়াশোনার প্রতি আপনার কত আগ্রহ তা আমি জানি, মা জননী। মা নিশ্চয় খুব রেগে আছে, কথার ধরনই তাই বলছে। মা যখন রেগে থাকে তখন আপনি করে সম্বোধন করে। আর গলার টোন শুনেই বোঝা যায়। প্রত্যাশা মুখটা কাদো কাদো করল। অধরা দৃঢ় কণ্ঠে বলল, নিভানের নীলাশার বর বাবা হজ্জ করতে যাচ্ছেন। ভদ্রলোক ওনার সকল দায়িত্ব পালন করেই পবিত্র কাজটা সম্পাদন করতে চাচ্ছেন। তাই হুট করে এই বিয়ের সিদ্ধান্ত। তোর বাবা রাজি। ছেলে ভালো, ভালো ঘর এসব তো আমাদের অজানা নয়। আর ওনারা যেহেতু নিজ থেকে চাইছে, না করবেনই বাকি করে। আজ আকদ সারবেন। তোর অনার্সে ভর্তির পর সবাইকে জানিয়ে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলবে। প্রত্যাশা এবার যেন অথই সাগরে পড়ল। ওর রাগ হচ্ছে, সাথে কান্না পাচ্ছে। সমস্যাটা বিয়েতে না, মূল সমস্যা ওই জলদগম্ভীর মিস্টার নীরবকে নিয়ে। তারপর ওই ছবিটাও ভাবাচ্ছে প্রত্যাশাকে। আন্ডারস্কোর একতলা বাড়ির সামনে বিশালাকা উঠোন। একপাশে রঙিন ফুলের গাছ সাজানো, আর অন্য পাশে ফলফলাদি গাছগুলো ছায়া দিচ্ছে। ফুলগুলো গোধূলির নরম আলোতে আরও ঝলমল করছে। বাড়ির মেইন গেটের সামনে দিয়ে পিচের চিকন রাস্তা চলে গেছে। মেইন গেট বরাবর রাস্তার উপর গায়ে পুলিশের ইউনিফর্ম পরিহিত লম্বা চওড়া, ফর্সা, সুদর্শন দেখতে ছেলে আর ষাটোর্ধ্ব সাদা পাঞ্জাবি পরিহিত বাবার শান্ত তর্ক চলছে। মাহবুব সাহেব ছেলেকে জিজ্ঞেস করলেন, সবটা তো শুনলে, এতে তোমার কি কোনো আপত্তি আছে? নীরব মাথা নিচু করে কয়েক সেকেন্ড ভাবল। পরপর মুখটা তুলতে তুলতে বলল, বাবা এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। তবে সমস্যা অন্য জায়গায়। আমি এখন বিয়ে করতে চাই না। বাবার মুখটা গম্ভীর হয়ে আসল। প্রগাঢ় স্বরে বললেন, বিয়ের উপযুক্ত তুমি, আর বাবা হিসেবে ছেলে মেয়েকে বিয়ে শাদী দেওয়া আমার দায়িত্ব। নীরব দুই আঙুলে কপাল স্লাইড করল। ওভাবেই বলল, বাবা, মেয়েটা আর আমার এইজ ডিফারেন্স অনেক বেশি। একটা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করা আমার পক্ষে পসিবল নয়। আর এটা শোভনীয় দেখায় না। তাই বলছি বাদ দাও। ডিউটিতে ছিল নীরব। হঠাৎ বাবার জরুরি ফোন, কোনো এক জরুরি প্রয়োজনে নীলাদের বাড়িতে আসতে হবে মানে, আসতেই হবে। নীরব ভেবেছিল কোনো সমস্যা হয়তো। কিন্তু এখানে এসেই যেন এক ফ্যাসাদে জড়াল সে। ওদিকে বাবা আর মা দাওয়াত খেতে এসেছিলেন বেয়াই বাড়ি। এসে হুট করে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন? নাকি আগে থেকেই প্ল্যান ছিল? নির্বের বোধগম্য হচ্ছে না। মাহবুব সাহেব ছেলেকে বোঝাতে উদাহরণ টেনে আনলেন। 28 চলছে তোমার, প্রত্যাশা মা আর 3 মাস পরেই 18তে পা রাখবে। এমন বেশিও ডিফারেন্স না। তোমার মায়ের সাথে যখন আমার বিয়ে হয় তখন তার সবে 15 চলছিল, আমার 30 পার। আমাদের কোনো সমস্যা হয়নি তো। তোমার দাদা নির্বের এবার তো ঠেকল। বাবার এই উদাহরণ না তার দাদা। তার দাদা এভাবে বংশ পেরোতে পেরোতে শেষমেশ মুঘলদের যুগে গিয়ে থামে। উফ, তড়িঘড়ি করে নীরব বাবাকে থামিয়ে দিল। বাবা, দয়া করে থামবে তুমি। নীরব, নেক্সট সপ্তাহেই আমার ফ্লাইটের ডেট। হাতে সময় খুব কম। সময় থাকলে ভাববার জন্য তোমাকে আমি সময় দিতাম। আমি অলরেডি নীলার বাবাকে কথা দিয়ে ফেলেছি। আশা করি তুমি আমার কথার মান রাখবে। বাবা যেন এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। নীরব নম্রস্বরে প্রতিবাদ স্বরূপ বলল, বাবা বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমার সিদ্ধান্ত না জেনেই তুমি কথা দাও কিভাবে? এর মধ্যে মুখটা গোমরা করে নিহারিকা বেগম এগিয়ে আসলেন। বাবা ছেলের কথার মাঝে ফোরন লেন। দেখো, দেখো আমার ছেলেটাকে কিভাবে জোর করছে। আরে ছেলে রাজি হচ্ছে না তারপরেও জোর করার কোনো মানে হয়? স্ত্রীকে দেখে মাহবুব সাহেবের মুখটা পাংশুটে হয়। বি র তি র ছাট পড়ল কপালে। বলল, তুমি আবার এখানে আসতে গেলে কেন? আমরা তো কথা বলছি। নিহারিকা বেগম নাকমুখ কুচকালেন, হায় হায় করে উঠলেন। আমার সংসারটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমি কিছুই বলবো না? চুপচাপ দর্শক হয়ে দেখে যাব। আরে এক বাড়ি থেকে 2 মেয়ে নিতে নেই। আমার সোনার সংসার শেষ হয়ে যাবে। আমার সোনার টুকরা ছেলে টোকে শ্বশুর বাড়ি মুখো করে ছাড়বে। আমার তিলে তিলে গড়া সংসার শেষ হয়ে যাবে। এতক্ষণ বাবার সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার থেকেও মায়ের এই অহেতুক আগামা যোগুবি কথা নির্বের কাছে বেশি অসহ্য ঠেকেছে। নীরব মৃদুস্বরে বলল, আহ, মা থামবে। নিহারিকা স্বামীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, শোনো, আমি অতশত জানি না। এই মেয়েকে আমার ছোট ছেলের বউ করতে আমি রাজি নই। বড় মেয়েটা তাও দেখতে শুনতে ভালো ছিল। আচার ব্যবহারও ভালো। আর এই মেয়ের আজ পর্যন্ত কোনো গুণ আমার চোখে পড়েনি। কেমন একটা উড়নচণ্ডী মেয়ে। মেয়ে হয়ে সারা শহর স্কুটি নিয়ে ঘোরে। ছি ছি ছি, বাপ মা কেমন আস্কারা দেয়, নিষেধও করে না।
মাহবুব সাহেব মৃদুস্বরে ম ক দিলেন। থামবে তুমি, বেআইন শুনবে। আর মেয়েটা একটু চঞ্চল, তবে খুব ভালো। দেখো, আমার আজকের কথার একদিন না একদিন চাক্ষুষ প্রমাণ পাবে। বাবা মায়ের বাকবিতণ্ডা থামাতে নীরব বলল, বাবা, লিভ মি অ্যালোন। লেট মি থিঙ্ক ফর আ হোয়াইল। আন্ডারস্কোর। সাজ পেরিয়ে গধূলির শেষ আভা মিলিয়ে গেছে দিগন্তে। রাতের নরম আধার ধীরে ধীরে গ্রাস করছে শহরটাকে। ছাদে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে নীরব, চোখে একরাশ ভাবনা। টিমটিম হলুদ আলোয় ছাটা লম্বা হয়ে পড়েছে মেঝেতে। প্রত্যাশা ধীরে ধীরে এগিয়ে আসে। পরনে নীল শাড়ি, হালকা বাতাসে আঁচল দুলছে। কপালের কাছে কয়েকটা চুল উড়ে এসে আটকে গেছে। নার্ভাস হাতটা আঁচলের গিটে পেঁচিয়ে ধরল মেয়েটা। বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে, মনে হচ্ছে চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে, শুধু ওর শ্বাসের শব্দই শোনা যাচ্ছে। এতটা নার্ভাস কেন লাগছে প্রত্যাশা বুঝতে পারছে না। নীরব আলাদা করে কথা বলতে চেয়েছে, নীলা জোর করে পাঠিয়েছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ দেখা যাচ্ছে না ঠিকঠাক, তবু হৃদয়ের গতি যেন আরো বেগবান হয়ে ওঠে প্রত্যাশার। নার্ভাসনেসকে জোর করে হাওয়ায় মিলিয়ে দিতে উপরে শক্ত খোলসে নিজেকে আবৃত করার চেষ্টা করে, নিজেকে প্রবোধ দেয়। ধুর, এত পাওয়ার কি আছে? লোকটা বা ঘো না ভা এল্লুকো না, যে আমায় খেয়ে ফেলবে। প্রত্যাশা বিকুল। পায়ের খসখসে শব্দে নীরব ঘুরে দাঁড়ায়। শাড়ির আঁচল আঙুলে পেঁচিয়ে এগিয়ে আসে প্রত্যাশা, মৃদু আলোয় শ্যামবর্ণ মুখটা যেন রহস্যময়ী আলোছায়ার খেলায় মায়াবী হয়ে উঠেছে। নীরব দৃষ্টি সরিয়ে নেয়। প্রত্যাশা শাড়ি সামলাতে ব্যস্ত। কুচি বারবার পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। প্রত্যাশা ভাবল, কে কিসে টকায় জানি না, তবে আমি যে শাড়ির কুচিতে টকাবো, তা একদম নিশ্চিত। কথাটা ভাবতেই নিয়তি যেন মুচকি হাসে। মুহূর্তেই শাড়ির কুচিতে পা জড়িয়ে উস্টা খায় প্রত্যাশা। শরীর ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে পড়ে প্রত্যাশা আর্তনাদ করে ওঠে, আও, কিন্তু মাটিতে পড়ার আগেই এক বলিষ্ঠ হাত কোমর পেঁচিয়ে ধরে ফেলে। প্রত্যাশার বুক রীতিমতো দুরুদুরু করে কাঁপছে। নীরব ওর দিকে ঝুঁকে। নির্বের হাত শাড়ির আঁচলের ফাঁক গলে প্রত্যাশার কোমল উষ্ণ ত্বকে আলতো স্পর্শ হয়। সেই অপ্রত্যাশিত স্পর্শে জনেই থমকে যায়। অপ্রস্তুত হয়। নীরব দ্রুত প্রত্যাশাকে সোজা করে দিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, সরি, আর ইউ ওকে? প্রত্যাশা লজ্জায় চোখ নামিয়ে ফেলে। মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় জনেরই কেমন একটা বিব্রত ফিল হচ্ছে। এমন সময় নির্বের ফোনটা ভো ভো শব্দ তুলল। উফ! প্রত্যাশা যেন হাফ ছেড়ে বাঁচল। নীরব ব্যস্ত ভঙ্গিতে পকেট থেকে ফোন হাতে নিল। ফোনের স্ক্রিনে প্রিটি নামটা জ্বলজ্বল করছে। নীরব কয়েক পা হেঁটে একটু দূরত্বে গিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি চিকন কণ্ঠস্বর আসলো। হ্যালো, নীরব, তুমি কোথায়? নীরব উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল। কেন? প্রীতি একটু হলো বোধ হয়। কণ্ঠের স্বর ম্লান হয়ে আসলো। আজ ইচ্ছের বার্থডে। ইচ্ছে জিদ করছে, পাপা না আসলে সে কেক বে না। তুমি কি? ওপাশের কথা পুরোটা না শুনেই নীরব বলল, তুমি ইচ্ছেকে কিছু বলে ম্যানেজ করো। এক ঝলক ফোনের দিকে তাকিয়ে সময় দেখে পুনরায় বলল, আই উইল বি লেট টু কাম। আমি বোধহয় প্রথম মেয়ে, যার বর অন ডিউটিরত অবস্থায় ইউনিফর্ম গায়ে ঠাস কবুল পরে নিল। আহা, এ যেন পৃথিবীর সপ্তাশ্চর্যের চেয়েও দুর্লভ এক মুহূর্ত। সময়টা রাত 10টার কাছাকাছি। পুরো রুমে এক ধরনের নীরবতা। নীলাশা খাটের এক কোণে বসে ফোনের স্ক্রিনে চোখ গজে চ্যাট করছিল। নীরবতা চিরে দরজা ঠেলে রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলে প্রত্যাশা। নীলা রক্তির এক সূক্ষ্ম ছোঁয়ায় ফোন থেকে চোখ তুলে প্রত্যাশার দিকে এক ঝলক তাকালো। ঠেস দিয়ে তোত্তারা করে বলল, যা গ্রিনিজ শহরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখো। সবকিছুতেই যত নাটক আর ন্যাকামি, যত সব জবর, তো আশ্চর্যের ব্যাপার। প্রত্যাশা ঠোঁট বাঁকিয়ে বলল, ওহো, তুমি তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। যাই বলি, সবেতেই তোমার সমস্যা। সমস্যা তোর আচরণে। নিজের দিকে তাকা। মুখটা খুললেই যেন ঝাঝালো মরিচের ধোঁয়া বেরোয়। অলওয়েজ মুখে মুখে তর্ক করিস। আর তোর মুখ খুললেই ঠান্ডা বরফ। ঠিক যেন দক্ষিণ মেরুর বাসিন্দা। নীলা রক্ত ভঙ্গিতে বলল, তোর সঙ্গে কথা বলাই বৃথা। একটাই অনুরোধ, প্লিজ, আমার থেকে দূরে থাক। প্রত্যাশা আফসোসের সুরে বলল, আহা, যদি সত্যিই দূরে থাকতে পারতাম। দুর্ভাগ্য যে তুই আমার বোন। আবার এখন যা, না চাইতেও সারাজীবন এক বাড়িতে জনকে থাকতে হবে। সেটাই তো আমার পোড়া কপাল। চিন্তায় আছি, ও বাড়িতে গিয়ে সবার কাছ থেকে আমার জায়গাটা কেড়ে না নিস। তোর তো আবার জন্ম থেকেই এই স্বভাব। উড়ে এসে জুড়ে বসা। প্রত্যাশা নাকমুখ কুঁচকে বলল, এই আপু, তুই সবসময় এভাবে কেন বলিস? উড়ে এসে জুড়ে বসা মানে? আমি কি আকাশ থেকে টুপ করে পড়েছি? আর নাকি মাটি ফেটে বেরিয়েছি? নীলা বিড়বিড় করে বলল, সেরকমই। প্রত্যাশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল,
কিছু বললি? নীলা তিরিক্ষি গলায় বলল। এমনিতেই মেয়ে, জাজ খা, রা, প আছে। তাই বলছি মুখটা বন্ধ রাখো। উল্টাপাল্টা বলে মেয়ে, জাজ বিগড়ে দিস না আর। টু শব্দটি না করে জোরাল নিঃশ্বাস ফেলে প্রত্যাশা বিছানায় গা এলিয়ে দিল। পা দুটো বেডের বাইরে ঝুলছে। শূন্যে দৃষ্টিজোড়া মেলে ধরে কিছু ভাবল। মনমস্তিষ্ক বারবার নির্বের কথা ভাবাচ্ছে। লোকটা ছাদে ডাকল। কই কিছুই বলল না তো। ফোন কলের পর কেমন ব্যস্ত হয়ে পড়ল। ব্যস্ত ভঙ্গিতে বিয়ের সবটা সারল। না খেয়েই জরুরি কাজ আছে বলে চলে গেল। নানান চিন্তাভাবনা শেষে প্রত্যাশা নিজের মনকে বুঝো দেয় ওই ছবির মেয়েটা নির্বের গার্লফ্রেন্ড না হয়ে জাস্ট ফ্রেন্ডও তো হতে পারে। কিছু পল পর প্রত্যাশা দুষ্টুমি করে কণ্ঠে এক সমুদ্র আফসোস ঢেলে বলে উঠল। আজকে সোহাগ রাতে মৃদুমন্দ আলো অন্ধকারে, যেখানে নববধূর হাতে হাত রেখে মিষ্টি মিষ্টি প্রেমালাপনের কথা ছিল, সেখানে কিনা বর মহাশয় দা কাতের পিছু পিছু ঘুরছে। জানি না জনাব ডিউটির অজুহাতে রাত বিরাতে কোন মেয়ের হাত ধরে বসে আছে, আল্লাহ মালুম। কপট বিরহের, নিদারুণ অসহায়ত্বের ছাপ বদনখানিতে ফুটিয়ে তুলে প্রত্যাশা। নীলা চোখ পাকিয়ে তাকালো। তৎক্ষণাৎ তীব্র প্রতিবাদ করে ব্যগ্র সুরে বলল। মোটেই যে বলবি না। নীরব ওরকম নয়। প্রত্যাশা ঠোঁট উল্টে বলল। বাহবা, দেবরের প্রতি এত টান। কোথায় বোনের বিরহ ব্যথা একটু হলেও ব্যথিত হয়ে সমবেদনা জানাবি। তা না কিছু বলতে না বলতেই রাগ দেখাচ্ছিস, আবার সাফাই গাইছিস। তোর দ্বারাই এমন সম্ভব। নিজের বোনের থেকে অন্যের প্রতি বেশি দরদ। জানিসই তো, তাহলে বেহুদা কথা কেন বলছিস? আর শোন, আমি যতটা জানি তাই বলেছি। শুনেছি নীরব খুবই লয়াল। প্রত্যাশা উঠে বসে একটা বালিশ কোলের উপর তুলে নেয়। ভ্রুট্রু কুচকে সন্দিহান স্বরে বলল। তোর দেবর আমার বর মহাশয় লয়াল নাকি দয়াল আর নাকি সেটা তো সময়ই বলে দিবে। তবে আমার ওভার থিঙ্কিং বলছে, নীরব লোকটা মোটেই সুবিধার নয়, নীলাশা চোখ দিয়ে বোনকে শাসায়। ফেরা, যে বললে মা, একটাও মাটিতে পড়বে না। সব কটা পড়বে প্রত্যাশার পিঠে। বোনের দৃষ্টি দেখে এতটুকু আঁচ করতেই বন্ধ হয় প্রত্যাশার মুখ। দীর্ঘশ্বাস ফেলে ফের বিছানায় শটান শুয়ে পড়ে প্রত্যাশা। মাথার উপর শব্দ তুলে ঘোরা ফ্যানের দিকে দৃষ্টি নিবন্ধ করে। কিছু ভেবে হতাশা প্রকাশ করে আফসোস নামায় কণ্ঠস্বরে। চারিদিকে ভাতের ফ্যানের মতো উথলে পড়া ভালোবাসাকে পাত্তা দেয়নি। পাত্তা না পাওয়া সেই সব অপ্রেমিকদের বদদোয়ায় এমন একটা বর জুটেছে কপালে, যে কি না বাসর রাতেও বউ রেখে ডিউটিতে থাকে। পাশের বিল্ডিংয়ের রুমা আন্টির ছেলে রোহান। আহা, বেচারার পাঠানো প্রেমপত্র পড়ে মনে হতো, ডার জন্মই হয়েছে আমার জন্য। গলির মোড়ে চায়ের দোকানে বিকেলে ক্যারাম খেলার নাম করে আমার দিকে চেয়ে থাকা ছেলেটি, কোচিংয়ের নতুন ক্লাস নেওয়া ভাইয়া পড়া ধরার নাম করে বারবার আমার নাম নেওয়া, ক্লাসের সুদর্শন ছেলেটির সবার অলক্ষ্যে আমার দিকে চোরা চোখে চাওয়া। চার রাস্তার মোড়ে গোলাপ হাতে প্রপোজ করতে গিয়ে হাঁটু কাপা ছেলেটির গালে ঠাস পড়া। এটা তো প্রেম উপেক্ষা আর প্রত্যাখ্যানের ফল এমন রসক্ষীন তৃণভোজী বর। বিশাল ডুপ্লেক্স বাড়ির ঝলমলে লিভিংরুম সোনালী বেলুনে সজ্জিত। বড় টেবিলের মাঝখানে রাখা সাদা কেক, তার উপর জ্বলজ্বল করছে মোমবাতির আলো। অথচ এত আড়ম্বরের মাঝেও যেন একরাশ নীরবতা। বাড়ির সদস্যদের মুখে হাসি নেই, পুরো বাড়ি জুড়ে সদা গুমট ভাব বিরাজ করে। বাড়ির সিকিউরিটি গার্ড আর সার্ভেন্টের থেকে বাড়ির সদস্য সংখ্যা নগণ্য। 4 বছরে পা দেওয়া ছোট্ট নুসাইবা আনা ইচ্ছে, তার মুখটা ভার। গোমরা মুখে সে বসে আছে, 2 হাত বুকের কাছে গুটিয়ে রেখেছে, দৃষ্টি নিবন্ধ মেঝের মার্বেলে। পাশেই বসা প্রীতি, অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটি একরোখা। প্রীতি মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে বলল। ইচ্ছে, অনেক রাত হলো সোনা, এবার একটু খাবার খেয়ে নাও। রাতে তো ওষুধও খেতে হবে। ইচ্ছে তাকায় না, চিবুক বুকে গুজে রেখে ধীর ধীরে অভিমানী সুরে বলে। মাম্মা, আমি কাবো না। কিচ্ছু কাবো না, পাপা না, আসলে আমি ওষুধও কাবো না। প্রীতি মেয়ের অভিমানী মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে। ইচ্ছে অভিমানী চোখে মায়ের দিকে তাকিয়ে বলল। সবার পাপা কত্ত ভালো, সব সময় থাকে। আমার পাপা ইখুন কম আদর করে। থাকিও না। মাথাটা তুলে মায়ের দিকে প্রশ্নভরা দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করল। মাম্মা, পাপা কিনো ইখুন আর আমাদের সাথে থাকে না? প্রীতি মেয়ের নরম গালদু হাতে আলতো করে ছুঁয়ে কপালে চুমু আকল। কোমল কণ্ঠে বলল। ইচ্ছে, তোমার পাপা খুব ব্যস্ত থাকে, তাই সব সময় তোমার সাথে থাকতে পারে না। তার অনেক দায়িত্ব আছে। দেখো না, তোমার ফ্রেন্ড নাফির পাপাও তো ওদের সাথে থাকে না। কাজের জন্য বাইরে থাকে। সেইম তোমার পাপাও। তাই এতে মন রাগ করবে না, বেবি। ইচ্ছে ঠোঁট বাঁকিয়ে বলল। কিন্তু নাফি তো যখন ইচ্ছে তখন ওর পাপার সাথে কথা বলে। তুমিও তো কথা বলো, তাই না? ইচ্ছে ছোট্ট হাত বাড়িয়ে দেখিয়ে বলল। এইটুকু বলি আমি। প্রীতি হেসে ফেলল। ইচ্ছে আবদারের সুরে বলল। আমিও নাফির মতো পাপার সাথে সবসময় কটা বলিতে চাই।
পাপাকে ফোনের ভেতর আসতে বলবে, আমি ফোনে থাকা পাপাকে দেখে দেখে কথা বলবো। তন্মধ্যে আদুরে গলায় ডাক এলো। ইচ্ছে। ডাক শুনে মামিয়ে একসঙ্গে মুখ তুলল। ইচ্ছের চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে গেল। মায়ের কোল থেকে মাথা তুলে উজ্জ্বল হাসিতে বলে উঠল, পাপা। তারপর ছোট্ট পায়ে দৌড়ে গিয়ে সামনের মানুষটার কোমর জড়িয়ে ধরল, মুখ গুজল তার পেটে। হাতে থাকা ব্যাগ মেঝেতে রেখে এক ঝটকা ইচ্ছেকে তুলে নিল কোলে। কপালে গভীর এক চুমু খেয়ে বলল, সরি, লিটল প্রিন্সেস। দেরি হয়ে গেল। হ্যাপি বার্থডে, সোনা। খোঁচা খোঁচা দাড়ির গালে আলতো চুমু খেয়ে ইচ্ছে খিলখিল করে বলল, থ্যাংক ইউ, পাপা। প্রীতি কিছুটা কটাক্ষের সুরে বলল, যাক, শেষমেশ তুমি এসেছ। কোনো উত্তর না দিয়ে সোজা ইচ্ছেকে সোফায় বসাল। ব্যাগ থেকে একে একে বের করলো একটি রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, একটি ছোট্ট গাড়ি, আর চকোলেট ভর্তি বাক্স। সবকিছু পাশে রেখে ইচ্ছের হাতে নরম তুলতুলে একটি টেডি বিয়ার তুলে দিয়ে বলল, এগুলো তোমার জন্মদিনের উপহার। ইচ্ছে খুশিতে আত্মহারা হয়ে গেল। আনন্দে লাফিয়ে উঠে চকচকে চোখে তাকিয়ে বলল, ইয়ে, কট্ট কিউট। প্রীতি খানিকটা দূরত্বে দাঁড়িয়ে দেখছে। কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, নীরব, ইচ্ছে এখনো ডিনার করেনি। ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। তুমি না আসায়। প্রীতির কথার মাঝেই নির্বের দৃষ্টি চলে যায় টেবিলে রাখা কেকটার দিকে। ইচ্ছের দিকে তাকিয়ে বলল, ইচ্ছে সোনা, চলো কেক কাটি। লিটল প্রিন্সেস কেক টা পর কিন্তু ডিনার করবে, তাই তো? ইচ্ছে খুশিতে ঘাড় কাত করে ঝুমঝুম করে ওঠে বলল, ওকে, ওকে পাপা। ডট 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 কেক টা পর প্রীতি ইচ্ছেকে খাবার খাইয়ে দিল। ইচ্ছে নির্বের কোলে শান্ত, নিশ্চুপ হয়ে বসে রইল। কিন্তু যখনই তাকে সবসময় দেখভাল করা মেয়েটিকে ডেকে রুমে নিয়ে যেতে বলা হলো, ইচ্ছের মন রাপ হয়ে গেল। সেই নির্বের গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি ঘুম গেলেই তুমি চলে যাবে, পাপা। আমি ঘুমিব না। নীরব ইচ্ছের ছোট্ট মাথায় আলতোভাবে হাত বুলিয়ে আশ্বস্ত করল, ইচ্ছে মামুনি মন খারাপ করো না। আমার একটু কাজ আছে, কিন্তু প্রমিজ করছি, কাজ শেষ হলে তোমাকে রেখে কোথাও যাব না। আমি সবসময় তোমার সাথেই থাকবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, একদম। প্রীতি ইশারায় মোনাকে ডেকে নিল। মনা ইচ্ছেকে কোলে তুলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল। নীরব এক হাতে চুলগুলো ব্যাকব্রাশ করে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছনে থেকে দ্বিধাভরা কণ্ঠে প্রীতি বলল, অনেক রাত হয়েছে, ডিনার করে যাও। নীরব নির্বিকার ভঙ্গিতে গম্ভীর স্বরে জবাব দিল, নো থ্যাঙ্কস। এরই মাঝে তানিয়া খান ধীরে ধীরে হুইলচেয়ারের হাতলে হাত রেখে সামনের দিকে ঠেলে দিলেন। চাকার রিমে দৃঢ়ভাবে আঙুল রেখে নিজের শক্তিতেই এক এক করে চাকা ঘুরিয়ে এগিয়ে আসতে আসতে নীরবকে ডেকে বললেন, রাত অনেক হয়েছে, ডিনার করে যাও বাবা। নির্বের পা জোড়া থেমে যায়। পিছু ঘুরে নম্র স্বরে বলল, সরি আন্টি, একটু তাড়া আছে। তানিয়া দীর্ঘশ্বাস ফেললেন। জোরাজুরি করে আর কিছু বললেন না। কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, বাবা প্রীতির এখানকার অফিসে জয়েনিং নিয়ে কি একটা প্রবলেম হয়েছে? তুমি একটু সময় করে দেখো তো। ঠিক আছে, সার্থকেই বলতাম। ছেলেটা সারাদিন হসপিটাল, চেম্বার নিয়ে ব্যস্ত থাকে তাই প্রীতি ওকে বলেনি। তোমাকেও বলতে চাইনি প্রীতি, আমিই বললাম আর কি। আর এসব প্রশাসনিক ব্যাপারে তোমার তো ক্ষমতা আছে, তাই। নীরব সৌজন্যমূলক বলল, ইটস ওকে আন্টি, আমি ট্রাই করব। আমি এখন আসছি। আচ্ছা, দেখে শুনে যেও বাবা। আন্ডারস্কোর। পরের দিন বিকেলের নরম আলো পিচের রাস্তায় লুটোপুটি খাচ্ছে। আবাসিক এলাকার সরু, যানজটমুক্ত পথ ধরে স্কুটি চালিয়ে যাচ্ছে প্রত্যাশা। পেছনে হ্যাপি বসে ব্যাচে প্রাইভেট পড়তে যাচ্ছে। হঠাৎ প্রত্যাশা গতি বাড়িয়ে দেওয়াতে হ্যাপি আতকে উঠে এক হাতে প্রত্যাশার পেট জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, রক্ষে করো। অ্যাই আসতে চালা, এক্সিডেন্ট হবে তো। এত স্পিডে চালালে যেকোনো মুহূর্তে পটল তুলতে পারি, না হলে সোজা হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে। প্রত্যাশার ঝুঁটি করে বাঁধা চুল বাতাসে উঠছে। মাঝে মাঝে হ্যাপির মুখে পড়তেই হ্যাপি ফাঁকা হাতে সরিয়ে দিচ্ছে। আর আস্তে চালাতে বলে হৈ হৈ করছে। হ্যাপির আকস্মাৎ পেট পেঁচিয়ে ধরায় নড়েচড়ে ওঠে প্রত্যাশা। চেঁচিয়ে বলল, এই, হাত সরা, ফাস্ট সরা বলছি। আর ফাঁকে বসো, কাতুকুতু লাগছে। হ্যাপি সুযোগ পেয়ে বাঁকা হেসে বলল, আগে স্পিড কমা, না হলে আরো শক্ত করে জাপটে ধরবো বলে রাখলাম। এই বলে সত্যি সত্যিই হ্যাপি বাহুর বাঁধন আরো দৃঢ় করে ফেলে। প্রত্যাশা সুরসুরি লাগার জন্য ঠিকঠাক চালাতে পারছিল না। অবশেষে স্পিড কমিয়ে দিল। ঘাড় ঘুরিয়ে হ্যাপির দিকে এক ঝলক চেয়ে শাসালো, হ্যাপির বাচ্চা, আগে নেমে নেই, তারপর তোকে ভর্তা বানাবো। হামাল দিস্তাতে পিষে একদম আম ভর্তা করে ছাড়ব। হ্যাপি ভেংচি ল হেসে বলল, ব্যাপার না জানু, আম ভর্তা হেব্বি টেস্টি। আমাকেও একটু ভাগ দিও, ইসোস। মসো হ্যাপি। প্রত্যাশা মুখ ভেঙিয়ে বলল, মসো হ্যাপি। আরে দো, সবাই জানে তোর নাম হ্যাপি।
তোকে আর এরকম করে বলতে হবে না। এমন সময় স্কুটির পিছন থেকে হঠাৎ কা আসতেই ব্যালেন্স রাখতে না পেরে স্কুটি এক পাশে কাত হয়ে পড়ল। প্রত্যাশা আর হ্যাপি রাস্তায় পড়ে গেল। প্রত্যাশা হাতের তালুতে ভর দিয়ে কোনোমতে নিজেকে সামলে নিল। তবুও হাঁটুতে হালকা লা অনুভব করল, বোধ হয় ছুলে গেছে। স্কুটি সোজা করতে গিয়ে ওর চোখ পড়ল লুকিং গ্লাসের দিকে, গ্লাসটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গভীর শ্বাস ফেলে হ্যাপির দিকে হাত বাড়িয়ে দিল। বেশি লেগেছে তোর? হ্যাপি ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। কোমরে হাত রেখে বলল, না, একটু। এদিকে কা দেওয়া গাড়িটি রাস্তার পাশে থেমে আছে। প্রত্যাশা রাগী চোখে তাকিয়ে দেখল, সামনের কাচের ওপরে লাল অর্ধচন্দ্রের চিহ্ন, নিঃসন্দেহে কোনো ডাক্তারের গাড়ি। প্রত্যাশা নাকমুখ কুঁচকে বলল, ওহো, এবার বুঝেছি। ব্যাটা ডাক্তার, ইচ্ছে করেই ধাক্কা দিল। চাই হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি হই, আর ওর রোগী বাড়ে। টাকা কামানোর কি চমৎকার ধান্দা। এই কথা বলেই প্রত্যাশা গাড়িটার দিকে এগোতে নিলে হ্যাপি দুশ্চিন্তাভরা কণ্ঠে বাধা দিল। ওদিকে কোথায় যাচ্ছিস? বা, তার মুখটা দেখে আসি একবার। হ্যাপি অঙ্কিত হয়ে বলল, ঝগড়া বাঁধিয়ে নিস না আর। সেদিনের ঘটনা ভুলে গেছিস? অটোওয়ালার সঙ্গে ক্যাচাল করেছিলি, আব্বু দেখে আম্মুকে নালিশ করল, তারপর তোর জন্য কত কা শুনতে হলো। প্রত্যাশা হ্যাপির কথা কানে না তুলে না নির্বিকার ভঙ্গিতে সাদা গাড়িটার দিকে এগিয়ে গেল। গাড়ির জানালার কাচ বন্ধ, ভেতরের কিছুই দেখা যাচ্ছে না। কয়েকবার টোকা দিয়েও সাড়া না পেয়ে রাগ বাড়ল বই কমল না। স্কুটির লুকিং গ্লাসের করুণ দৃশ্য চোখের সামনে জ্বলজ্বল করতেই রাগটা দপ করে মাথাচাড়া দিয়ে উঠল। রাস্তার পাশে পড়ে থাকা ইট চোখে পড়তেই মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসল। যাক, এভাবেই শোধ তোলা যাবে। হাতে ইট তুলে জানালায় আঘাত হানতে গিয়েই হঠাৎ কাচ নামতে শুরু করল। ড্রাইভিং সিটে বসা মানুষটা মাত্র মাথা বাড়িয়ে দেখতে নিচ্ছিল। এমন অবস্থায় মানুষটার মাথায় ঘাত লাগতে লাগতে রক্ষা পেল। প্রত্যাশা তুরন্ত হাত থামিয়ে সরিয়ে নিল। নিজের এহেন কর্মকাণ্ডে প্রত্যাশা থমকে গেল। জিভে মর দিয়ে ভাবল, ইসস, আরেকটু হলেই ডিগ্রি রকেশের আসামি হয়ে যেতাম। থ্যাঙ্ক গড। ড্রাইভিং সিটে বসা মানব এক হাতে ফোন কানে চেপে সামনের মেয়েটির দিকে নিটল চাহনিতে চেয়ে। অ্যাশ কালারের কুর্তির ওপর নেভি ব্লু লেডি স্কটি, চুলগুলো ঝুটি করে বাঁধা, একপাশ দিয়ে কাঁধের ওপর নেমে এসেছে কয়েকটা লম্বা গোছা। সরু ভ্রু, টানা টানা চোখের গভীরে যেন কিছু লুকোনো আছে। কপালের কাছটায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মানবটি তাকিয়ে আছে নিঃশব্দে। তার দৃষ্টি ক্ষণিকের জন্য থমকায়। হাতের ইটটা তড়িৎ রে ফেলে প্রত্যাশা ভুরু কুঁচকে তাকালো। তারপর হালকা কেশে নিল। পরপর গলা বলল, এই যে, আপনি চালান কিভাবে? চোখে দেখেন না? স্কুটিতে ধাক্কা রে জানালা বন্ধ করে দিব্যি বসেছিলেন? প্রত্যাশার কথায় ছেলেটির সম্বিত ফেরে। ফোনটা কানে চেপে রেখেই কপালটা কুঁচকে তাকালো। তারপর আস্তে করে কলকে রেখে বলল শান্ত গলায়, সরি, এক্সট্রিমলি সরি। আসলে ফোন কানে ছিল্ট। ব্রেক চাপতে নিলে গাড়িটার হঠাৎ ব্রেকে কাজ করা বন্ধ করে দিল। আমি চেষ্টা করছিলাম কন্ট্রোল করতে। ব্যাড লাক, কা লেগে যায়। প্রত্যাশা এক ভ্রু তুলে রীতিমতো মোকেই বলল। তাই বলে পিছন থেকে এসে কা দেবেন? একটুও দেখলেন না যে সামনেই স্কুটি যাচ্ছে? আর দেখেন স্কুটিটার কি দশা করেছেন। লুকিং গ্লাসটা একেবারে গুঁড়ো করে দিলেন। মুখাবয়বে অপরাধ বোধ টেনে নম্র স্বরে বলল, কিছু মনে না করলে আমি পুরো দায় নিচ্ছি। স্কুটির যা হয়েছে, আমি ঠিক করিয়ে দেব। কিন্তু আগে বলুন আপনি ঠিক আছেন তো? প্রত্যাশা ঠোঁট শক্ত করে চেপে ধরে গম্ভীর গলায় বলল, ঠিক থাকার কথা নয়। আপনার ইন্টেনশন তো ছিল হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করানো। পেশেন্ট বাড়ানোর এই তো নতুন ধান্দা। ঠিক বলেছি না? ছেলেটা মুগ্ধ দৃষ্টিতে তাকালো। পরপর ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল, আপনার রাগের কারণটা তো দারুণ। ধরনটা সত্যি একেবারে ইউনিক। এক মুহূর্ত থেমে পকেট থেকে একটা সাদা ছিমছাম কার্ড বের করে জানালার ধারে এগিয়ে দিল। এই নিন, আমার কার্ড। যদি কোনো প্রবলেম হয়, কখনো দরকার পড়ে, চলে আসবেন। আমি দেখিয়ে নেব। ডক্টর প্রীতম হাসান সার্থক, মেডিসিন বিশেষজ্ঞ, এতটুকুই নজরে আসে প্রত্যাশার। বাকি লেখা দেখার আগেই প্রত্যাশা তেতে উঠল। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে এমন অবস্থা। চেঁচিয়ে বলল, তাহলে আপনিই চাইছেন, আমি আবার আপনার কাছে গিয়ে আপনার পকেট ভারী করি, তাই না? ছেলেটা একটু মাথা ঝাঁকালো, মুখে প্রশান্তির ছায়া। সরি মিস, ভুল বুঝছেন। আমি চাই আপনি সুস্থ থাকুন। আর যদি আসেন, সেটা শুধুই রেগুলার চেকআপ নয়। দেখা করার কারণেও তো হতে পারে। প্রত্যাশার মুখ গম্ভীর থেকে সরাসরি রোনের পথে। আপনি ঠিক বলছেন। শুনুন, আমি কিন্তু থানায় গিয়ে কেস ঠুকতেও পারি। চোখে সানগ্লাসটা একটু ঠিকঠাক করে বলল, তখনও দেখা হবে, তবে হয়তো কোর্টে। আমি সাক্ষী দিতেও রাজি।
হ্যাপি পিছনে দাঁড়িয়েছিল। প্রত্যাশার কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসাল। প্রত্যাশা, মনে হচ্ছে লোকটার মাথায় কিছু গোলমাল আছে। প্রত্যাশা দাঁত চেপে মৃদুস্বরে বলল, শিওর, এখন মনে হচ্ছে ইটের বাড়িটা এর মাথার গোলমাল ঠিক করার জন্য হলেও দরকার ছিল। ছেলেটার কথায় জনেই সামনে দৃষ্টি ফেলল। হালকা হেসে গলা খাকারি দিয়ে বলল, আপনার রাগ আর কথাবার্তা একদম পেন্সিল স্কেচের মতো শার্প। খুব সহজে ভুলে যাবার মতো না। প্রত্যাশা থমকে গেল। ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি বললেন আপনি? ঠোঁটের কোণে হালকা হাসির রেখা টেনে বলল, কিছু না মিস। বললাম, আমি দুঃখিত। আর আপনি খুব সুন্দরভাবে রাগ করেন। প্রত্যাশার চোখ বড় বড় হয়ে গেল। যা চটল। আচ্ছা জি তো। ফ্লার্টিং শুরু করলো। ফ্লার্ট করা ছেলেদের হাজারটা লি দিলেও গায়ে লাগবে না। এরা আরো উল্টো একের পর এক রসের কথা বলে আলাপ জুড়তে চাইবে। প্রত্যাশার অত সময় নেই আলাপ করার। ও আর কথা বাড়াল না। বিড়বিড় করে, যত্ত সব বলে, গোজগুজ করতে করতে হ্যাপিকে নিয়ে ফিরে গেল স্কুটির দিকে। প্রীতম এক হাত স্টেয়ারিংয়ে রেখে অন্য হাতে মাথার পিছনের চুলের ভাঁজে চুলকায়। মেয়েটির রাগী ফেস, দৃষ্টি, ঝগড়া করা সব কেমন যেন মনের এক কোণে গেঁথে রইল। ডট 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 পৌর পার্কের বেঞ্চিতে বসে দুই বান্ধবী। জনের হাতে দুটো চকবার আইসক্রিম। রাস্তায় ঘটা ছোট্ট টনা তারপর রা সব মিলিয়ে 15 মিনিট দেরি হওয়াতে আজ আর প্রাইভেট পড়তে যায় না ওরা। দেরি করে গেলে ফিজিক্সের তারের মতো সোজা কট্টর তারেকুল স্যার হাজারটা প্রশ্ন করবে। উপযুক্ত কারণ দর্শানো না গেলে পানিশমেন্ট স্বরূপ দাঁড় করিয়ে রাখবে, সাথে হাজারটা উপদেশ বাণী শোনাবে। যা প্রত্যাশার কাছে চরম বিরক্তিকর। তাই প্রাইভেটে না গিয়ে পার্কে বসে সময় কাটাতে থাকে। সময়ের আগে বাড়ি ফিরলেও আবার আরেক সমস্যা। আম্মু হাজারটা প্রশ্ন তুলবে, প্রাইভেট মিস দেওয়ায় বে। সেই জন্য এভাবে দুদিকেই ম্যানেজ করতে অদ্ভুত সুন্দর বুদ্ধিটা প্রত্যাশার মস্তিষ্ক থেকে বেরোয়। খাঁচা থেকে মুক্ত হওয়া পাখি যেমন ডানা ঝাপটে মুক্ত বিহঙ্গে উড়তে থাকে, ঠিক তেমনি ছোট্ট বাচ্চা মেয়েটি খোলা পরিবেশ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মুক্ত পাখির মতন উড়ে বেড়াচ্ছে। এটা তো মানুষ, ছোট বড়, তারপর সমবয়সী বাচ্চাদের দেখে ওর আনন্দ বাঁধনহারা। পার্কের সবুজ ঘাসের উপর দিয়ে দৌড়ে চলেছে। পিছন থেকে ডাক আসছে, থামতে বলছে, পড়ে গেলে লাগবে। হাজারটা নিষেধ হাজার বাচ্চাটিকে এতটুকু টলাতে পারছে না। পিছনে ঘাড় ফিরিয়ে দৌড়তে দৌড়তে খিলখিলিয়ে হেসে বলল, আমাকে ধলো। দেখি ধলো তো। আনন্দের তুফানে দুলতে দুলতেই হঠাৎ ধপাস। ছোট্ট শরীরটা পড়ে গেল মাটিতে। প্রত্যাশাদের থেকে হাত দূরত্বে। বাচ্চা মেয়েটি জমিনে পড়ে, এই দেখে প্রত্যাশা তড়িঘড়ি উঠাল। দুই হাতে মেয়েটির ফ্রকে জড়ানো ধুলোবালি ঝাড়তে ঝাড়তে উদ্বিগ্ন গলায় শুধাল, তোমার লেগেছে কোথাও? মুখটা গম্ভীর করে দিকে মাথা নাড়িয়ে জবাব দেয়, না। আকস্মিক পড়ে গিয়ে বাচ্চা মেয়েটি বেশ পেয়েছে। চোখে মুখে আতঙ্কের ছাপ। বুকের ভেতর টিপটিপ শব্দ হচ্ছে। হ্যাপি বলল, ও মনে হচ্ছে পেয়েছে। দেখ প্রত্যাশা, ওর শরীর কাঁপছে। প্রত্যাশা হাতে মেয়েটিকে শূন্যে তুলে বেঞ্চিতে বসিয়ে দিল। নির্ভয় দিতে আদুরে স্বরে বলল, কিচ্ছু হয়নি বেবি গার্ল, পেও না। কেমন? তুমি তো ঠিকই আছো। মনার শরীর স্বাস্থ্য ভালো হওয়ায় দৌড়াতে পারে না। লম্বা পা ফেলে এতক্ষণে এগিয়ে আসলো। হাঁটু গেড়ে নিচে বসে হাঁপাতে হাঁপাতে বলল, ব্যথা পেয়েছ? নিষেধ করেছিলাম দৌড়াদৌড়ি করো না। পড়ে যাবে। গেলে তো পড়ে। দৃষ্টি জমিনে রেখে গম্ভীর মুখে ধীরে ধীরে বলল, সলি মনা, আর হবে না। প্রত্যাশা একপাশে বসে অন্য পাশে হ্যাপি। মাঝে বসা মিষ্টি বাচ্চাটিকে দেখছে প্রত্যাশা। ভারী মিষ্টি দেখতে মেয়েটা। প্রত্যাশা আবার বাচ্চাদের সাথে অল্প সময়ই ভাব জমাতে পটু। বাচ্চাদের খুব আদর করে, একদম সাথে মিশে যায়। মাখনের মতো তুলতুলে গালে এক হাত রেখে জিজ্ঞেস করল, হ্যালো স্নো হোয়াইট, তোমার নাম কি? ইচ্ছে। ওয়াও, দারুণ নাম তো। এখন বলো তোমার কি করতে ইচ্ছে হচ্ছে? তারপর কি খেতে ইচ্ছে করছে? ইচ্ছে মাথা ঘুরিয়ে না বোঝায়। তার মানে কিছুই না। প্রত্যাশা ফের প্রশ্ন ল কিছুই না। প্রত্যাশা একগাল হেসে বলল, বাহ, চমৎকার তো। তুমিও তো দেখছি আমার মতো। যেমন, আমি কখনো কারো কাছে কোন প্রত্যাশা রাখি না, অথচ আমার নামটাই প্রত্যাশা। আবার তুমি, তোমার কোনো কিছুর ইচ্ছে নেই, অথচ তোমার নামটাই ইচ্ছে। দারুণ না? মনা কপাল কুঁচকে তো চোখে প্রত্যাশার দিকে চাইল। অপরিচিত কারো সাথে ইচ্ছেকে বসিয়ে এভাবে দেখলে নিশ্চিত ম্যাডাম বে এখানে আসার পর কি মনে করে আজ প্রথম ইচ্ছেকে বাইরে বের করতে বলেছে, তা আল্লাহ মালুম। মনা ব্যস্ত স্বরে বলল, ইচ্ছে শোনা, চল এবার বাসায় ফিরে যাই। দেরি করলে মাম্মা বে যাওয়ার কথা শুনেই ইচ্ছের মন হলো।
ইচ্ছে থমমে রে মুখটা এইটুকুন করে রাখল। মনা ইচ্ছেকে তাড়া দিতে থাকে। ইচ্ছে টু শব্দটি করে না। দুই হাত কোলের উপর রেখে ঠাই নিশ্চুপ বসে রয়। প্রত্যাশা গম্ভীর মুখটা দেখে হাসল। হঠাৎ প্রত্যাশার কিছু মনে হলো। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, তোমার জোড়া ভ্রুটা বেশ সুন্দর। জোড়া ভ্রু, তারপর চোখ দুটো কেমন যেন আমার কাছে পরিচিত পরিচিত। তোমার ফেসটাই যেন পরিচিত লাগছে। ম্যাডাম রাগ করবে, হেনতেন বলে মনা ইচ্ছেকে কোলে তুলে নিয়ে প্রস্থান করতে থাকে। মনার কাঁধে থুতনি ঠেকিয়ে নিষ্পলক তাকিয়ে আছে ইচ্ছে। প্রত্যাশা হাত নাড়িয়ে বলল, টাটা কিউটি পাই, আবার এসো, দেখা হবে। আমরা এখানে প্রায়ই আসি, তুমিও এসো, একসাথে খেলবো কেমন? খেলার কথা শুনে ইচ্ছের চোখ চকচক করে ওঠে। চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ে। হাত নাড়িয়ে বলে, তাতা, বা, বাই, ওকে, ডট, ডট। কিছুক্ষণ পর হ্যাপি বলল, নাহিদের কাছে ফোন দিয়ে এখানে আসতে বল। স্যার যা যা করিয়েছে খাতায় তুলে নিব। প্রত্যাশা ফোন বের করতে করতে বলল, রোহান আর কোয়েলের ব্যাপার কি রে? জানিস কিছু? শুনলাম ওদের দুজনের মধ্যে ইটিস পিটিস চলছে। জানি না শিওর, তুই যতটুকু জানিস অতটুকুই। হঠাৎ হ্যাপির কিছু মনে পড়তেই কৌতূহলবশত বলে উঠল, দোস্ত, যাই বলিস না কেন, ডক্টরটা কিন্তু হেব্বি দেখতে ছিল। ব্যাটা তোর উপর ক্রাশ টাশ খেলো নাকি? কথায় তো সেরকমই মনে হলো। তুই কিন্তু দোস্ত একবার ভেবে দেখতে পারিস। প্রত্যাশা মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, আরে ধুর, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া বিয়ের কথা এখনো বন্ধুমহলে জানায়নি প্রত্যাশা। নিকট আত্মীয় স্বজন ছাড়া তেমন কেউই জানে না। বন্ধুমহলে এখনই বিয়ের কথা বললে নানান বিপদ। যে বিচ্ছুটে বন্ধু সবসময় মাথায় কাঁঠাল ভাঙার ধান্দায় থাকবে। এই বিয়ে হয়েছে ট্রিট দে, রোজ রোজ আইসক্রিমের বিল দে, এটা কর ওটা কর। একের পর এক লেগেই থাকবে। এত গেল খাওয়ানো নিয়ে, আবার তো এটা সেটা বলে লজ্জায় ফেলবে। বরের সাথে ফোনে কি কথা হলো? আরও কত কি, নানা ওই নীরব ঘা, লোকটা তো একবারও ফোন দিয়ে কাটতেসি করল না। লোকটার মনে আছে কি না সন্দেহ, যে প্রত্যাশাকে সে কবুল বলে বিয়ে করেছে। তাই প্রত্যাশা আর আদিক্ষিতা করে বিয়ের কথা আগ বাড়িয়ে বন্ধুদের বলতে যাবে না। আবার ওদিকে কাল বিয়ের পর মামা সতর্ক করেন। চিন্তার রোগী মামা, সবকিছুতেই তার বেশি বেশি চিন্তা। কাটকাট গলায় বললেন, ওদের কেবল ইসলামিক ভাবে বিয়ে হয়েছে। 18 হতে আরও 3 মাস বাকি আছে বিধায় রেজি হয়নি। ছেলে প্রশাসনিক কর্মকর্তা হয়ে বাল্য বিবাহ করেছে, এটা নিয়ে কেউ ত্রুতা করে কেস টেস দিলে চাকরিতে সমস্যা হবে। তাই এখনই বেশি জানাজানি না করাই ভালো। আম্মুও মামার সাথে সহমত পোষণ করে নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন। আন্ডারস্কোর ঘরটা নিঃশব্দ, আলো আধারিতে ঢাকা একটি কেবিন। দেয়ালে হালকা ধূসর রং, জানালায় মোটা সফেদ পর্দা, একপাশ দিয়ে সামান্য আলো এসে পড়ে বিছানার ধারে। কোনায় একটি ছোট টেবিলে সারি সারি ওষুধ আর ইঞ্জেকশনের ট্রে। বেডে ঘুমিয়ে আছে একজন রোগী। শুকনো মুখ, নিস্তেজ শরীর, চুল এলোমেলো, ঠোঁটটা কিঞ্চিত ফাঁক হয়ে আছে। পুরনো ইঞ্জেকশনের দাগ, ফর্সা হাতে কিছুটা নীলচে হয়ে জ্বলজ্বল করছে। বেডের সামনে বরাবর দাঁড়িয়ে নীরব। গাঢ় নীল শার্ট পরনে, চোখে স্থির, কঠিন দৃষ্টি। তার পাশে দুজন নার্স। একজন অভিজ্ঞ বেশ পুরনো নার্স, আরেকজন সদ্যনিয়োগ পাওয়া নতুন নার্স, অল্প বয়সী। নতুন জন চোখে বিস্ময় নিয়ে নির্বের দিকে চাইছে তো ফের বেডের পেশেন্টের দিকে। মেয়েটির চোখে প্রশ্ন খেলে যায়। নার্স শাহানা হালকা গলায়, ভাঙা ভাঙা শব্দে বলল, স্যার, ইঞ্জেকশন পুশ করে পেশেন্টকে আবার ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিল, কাঁপছিল, চিৎকার করছিল। নীরব চোখ সরায় না পেশেন্টের থেকে। ওভাবে চেয়েই গলার স্বর কঠিন করেই জিজ্ঞেস করল, এর মধ্যে কেউ এসেছিল ওর সঙ্গে দেখা করতে? জি, স্যার, ওই ম্যাম এসেছিলেন। হু ইস সি? শাহানা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এ বলল, স্যার ভর্তির দিন যে ম্যাম আপনার সঙ্গে এসেছিলেন, উনিই এসেছিলেন। নির্বের কণ্ঠের দৃঢ়তার রেশ কঠিন হল। আমি ছাড়া আর কেউ যেন পেশেন্টের সঙ্গে দেখা না করে। যতই বলুক, যত প্রমাণই দিক কাছের কেউ। আমি অনুমতি না দিলে কেউ না। ওই ম্যামও নয়। নীরব শান্ত চোখে শাহানার দিকে চাইল। বলল রুক্ষ স্বরে, বাংলা কথা বোঝেন না? কেউ না মানে, কেউ না, ক্লিয়ার? নার্স অনুতপ্ত স্বরে মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, স্যার, আমি বলে দেব। ওকে, এবার আপনি আসতে পারেন। নীরব স্পেস চাইতেন শাহানা রিসেন্টলি জয়েন করা নার্সকে বলল, চলো। মেয়েটার চোখে এখনো বিস্ময়। শাহানার কথা কানে ঢোকেনি। শাহানা বাহুতে মৃদু চাপ দিতেই মেয়েটির সম্বিত ফেরে। শাহানা ইশারা করতেই মেয়েটি পিছু পিছু প্রস্থান করে, আর কিছু ভাবে। কেবিনটা যেন মুহূর্তেই আরো নিস্তব্ধ হয়ে গেল। নীরব ধীরে ধীরে এগিয়ে আসে পেশেন্টের বিছানার পাশে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চুপচাপ, চোখে ভর করে একরাশ অনুভূতি।
ওর দৃষ্টি ঘুমন্ত মুখে, শুকনো ঠোঁট, শান্ত নিঃশ্বাস, এলোমেলো চুল। নীরব নিঃশব্দে হাত বাড়ায়, আলতো করে মাথায় হাত রাখে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিতে দিতে হঠাৎ যেন বুকটা হু হু করে ওঠে। একটা চাপা দীর্ঘশ্বাস ঠোঁট ছুঁয়ে বেরিয়ে আসে। পরপর চোখের সামনে ভেসে ওঠে কয়েকটা মুখ, প্রতিটা মুখ যেন এক একটা ছবি। নির্বের বা হাতটা ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। আঙুলের গাঁটে কটকট করে শব্দ হয়। চোখে আ, গু, নের মতো এক ঝলক রা, গ জো, লে ওঠে, শান্ত কিন্তু তীব্র। দৃষ্টির গভীরে জো, লতে থাকে একটাই প্রতিজ্ঞা। যাদের জন্য আজ এই অবস্থা, তাদের কাউকে একচুলো ছাড়ব না। ডট ডট সবশেষে ডক্টরের সাথে কথা বলে নীরব বেরিয়ে যায়। আন্ডারস্কোর কয়েকদিন পর, আজকে শুক্রবার, নীলার মাস্টার্সের ফাইনাল পরীক্ষা চলছে বলে বাবার বাড়িতে আছে। নিভানকে লাঞ্চের দাওয়াত করা হয়েছে। সেই সময় শফিক সাহেব ছোট জামাইকেও ফোন করে দাওয়াত দেন। তবে নীরব কাজের অজুহাত দিয়ে এড়িয়ে যায়। গরমের দুপুরে কিচেনে অধরা ব্যস্ত বিভিন্ন পদ রান্না করতে। সাথে প্রত্যাশা মা কে হাতে হাতে সাহায্য করছে। দেশি মুরগি ঝোলঝোল করে সেই রাঁধল। ছোটবেলা থেকে লাফিয়ে লাফিয়ে বেড়ালেও ঘরকন্নার কাজ টুকটাক ভালোই পারে। ছোট থেকে একে ওকে নিয়ে পিকনিক করত। নিজেই রান্না করত। সেই থেকে রান্নার ক্ষেত্রে বেশ অভিজ্ঞ। রান্নাবান্না প্রায় শেষের দিকে। অধরা ডিশওয়াশারে থাকা বাসনগুলো ধুতে ধুতে প্রত্যাশার দিকে আর চোখে চেয়ে বলল, প্রত্যাশা, শুনলাম তুই নাকি সেদিন প্রাইভেট মিস দিয়ে বন্ধুদের সাথে পার্কে বসে আড্ডা দিয়েছিস। প্যানে ভাজি নাড়ছিল প্রত্যাশা। হঠাৎ এহেন কথায় ওর পিলে চমকে উঠার জোগাড়। খুন্তি সমেত হাতটা মৃদু কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে তৎক্ষণাৎ বলল, কে বলল সেটা বড় কথা নয়। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। প্রত্যাশা আমতা আমতা করতে থাকে। অধরা করা চাউনিতে চেয়ে বলল, রুমা ভাবি একটু আগে লেবু নিতে এসেছিলেন। উনিই বললেন। প্রত্যাশার কপালে বি, র, তি, র ছাট পড়ল। ভাবল, রুমা আন্টি তো আবার পাড়ার সিসিটিভি ক্যামেরা। কোনো কিছু তার নজর এড়ায় না। শুধু কি তাই, এতেই ক্ষান্ত দেয় না, তথ্য সংগ্রহ করে ঠিক জায়গা মতো ডেলিভারি করার দায়িত্বও বিনে পয়সায়, স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছেন। যত সব। অধরা রাগ করতে লাগল, কি রে তুই, কবে তোর বুদ্ধি শুদ্ধি হবে? ক দিন পর যার পরীক্ষা সে কি না পড়ার ধারই ধারে না। বই ছুঁয়ে ধরা যেন পা প বন্ধুদের সাথে আড্ডা করে বেড়ানো, ফোন নিয়ে থাকা, এতে এক্সপার্ট। রেজাল্ট খা রাপ হলে শ্বশুর বাড়ির লোকজন কি বলবে? এখন অন্তত একটু সিরিয়াস হ। তোকে এত করে বলি, এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিস। কোনো কথা গায়েই লাগে না তোর। উফফো, কি দিয়ে যে তৈরি তুই? আল্লাহ মালুম। কেন, তুমি জানো না আম্মু? আল্লাহ তো মাটি দিয়ে মানুষকে বানিয়েছে। তাই আমি মাটির তৈরি। দাঁত কেলিয়ে বলে প্রত্যাশা। অধরা মোটা মোটা চোখে চাইল। রাগী স্বরে বলল, না, তুই বোধহয় লোহা দিয়ে তৈরি। এই জন্য হাজার কথা বললে, কলেও তোর গায়ে লাগে না। ও আম্মু, লোহাও কিন্তু মাটিরই একটা উপাদান। আমাকে তৈরির মাটিতে অন্যান্য উপাদানের চেয়ে লোহার পরিমাণ বোধহয় একটু বেশিই পড়েছিল। অধরা চোখ গরম করে চাইতেন প্রত্যাশা মুখে আঙুল তুলে ক্ষমা চাওয়ার ভঙ্গি করল। বলল, সরি, সমরি, নাও আর উল্টাপাল্টা কথা বলে তোমার মাথা খাবো না, কেমন? কালো রঙের শাড়ি পরনে নীলার, শ্যাম্পু করা ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে রাখা। শাড়ির কুচি এক হাতে ধরে এগিয়ে আসতে আসতে বলল, আম্মু, নিভান এসেছে। এদিকে রান্নাবান্না কত দূর? নীরব আসেনি? মায়ের প্রশ্নের জবাবে নীলা বলল, না, নিভান ফোন করছে দেখলাম, তবে শুনিনি কি বলেছে নীরব। আসবে কি, আসবে না? নিভানের জন্য শরবত করতে তাড়াহুড়ো করে এখানে আসলাম, তাই শুনে আসতে পারিনি। অধরা বলল, ওহ, তোর বাবাকে বলেছিল, কি একটা কাজ আছে আজ হবে না, অন্যদিন আসবে, আজ মনে হয় আসতে পারবে না। প্রত্যাশা আড়ালে মুখ বাঁকাল, বিড়বিড় করল, কাজ না ছাই। ফ্রাইডেতে এমন কি মহাকাজ? আসবে না, তাই অজুহাত। জানি জানি, একমাত্র বিয়ে ছাড়া ওই লোকের এ বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। এক ভাইয়ের বিয়ের দিন এসেছিল, আর দুই নিজের বিয়ের দিন। তবে বেয়াই সাহেব ওরফে বর মহাশয়ের সাথে একবার সাক্ষাতের প্রয়োজন অনুভব করছি। সামনে পেলে জিজ্ঞেস করতাম, বেয়াই সাহেবের কি স্মরণে আছে, এ লং টাইম অ্যাগো, ওয়ান সাইলেন্ট নাইট, ইউ হ্যাড সেইড, কাবুল হাই। নীরব শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়াতেই হঠাৎ মোবাইলটা বাজতে শুরু করল। স্ক্রিনে নিভানের নামটা ভেসে উঠল। এক হাতে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে কলটা রিসিভ করল। ওপাশ থেকে চিরচেনা নিভানের চনমনে কণ্ঠস্বর আসল, হ্যালো, নীরব, কই তুই? নির্বের সংক্ষিপ্ত গম্ভীর জবাব, বাসায়। কণ্ঠে এক চিমটি অবাক্তা মিশিয়ে নিভান বলল, এখনো তুই বাসায়? আজ নীলাদের বাড়িতে লাঞ্চের দাওয়াত, ভুলে গেছিস নাকি তুই? না, তাহলে এখনো যে বাসাতেই। কখন আসছিস? তোমার শ্বশুর বাড়ির দাওয়াত রক্ষার্থে তুমি যাও।
আমি। কথার মাঝেই নিভান থামিয়ে দিল। তোরও তো শ্বশুর বাড়ি। নীরব ভনিতা ছাড়াই সোজাসাপটা বলল, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। সমস্যা নেই ভাইয়া, তুমি যাও। সবাইকেই যেতে হবে এমন কোনো কথা নেই। আমার আঙ্কেলের সাথে কথা হয়েছে। ব্যাপার না। নীরবটা হয়েছে একগুঁয়ে, আনসোশ্যাল, এই ভেবে ঠোঁট গলে দীর্ঘশ্বাস বেরোয় নিভানের। পরপর কিছু ভেবে কৌশলে বলল, আরে এদিকে তো প্রবলেম হয়ে গিয়েছে রে। তুই আসবি ভেবে আমি খালি হাতে এসে পড়েছি। একটাও মিষ্টির বাক্স আনিনি। ধুর, এখন তুই না আসলে। একটু দম নিয়ে আবার যোগ করল, এইটা শুধু দাওয়াত না, সম্মান রক্ষার লড়াই। মিষ্টি না আনলে আমার সম্মান তলাই। আর তুই না আসলে, সেই মিষ্টিও তো পৌঁছাবে না ভাই। নতুন আত্মীয়, বুঝতেই পারছিস। নির্বের রাগ হলো, বলল, আমি তোমাকে বলেছিলাম আমি যাচ্ছি? না জেনে শুনে তুমি, উফ, ডিসগাস্টিং। আচ্ছা তোকে আসতে হবে না। তুই শুধু মিষ্টিগুলো পৌঁছে দিয়ে যা। মিষ্টি পৌঁছানোর জন্য হলেও এক ঝলক তোর আসা জরুরি। নীরব আর একটাও শব্দ না খরচ করে খট করে কলটা কেটে দিল। নিভান মৃদু হেসে ফেলল। তার আনসোশ্যাল ছোট ভাইকে যদি একটু কৌশলে সোশ্যাল করা যায়, এটাই তার ইচ্ছা। তবে ফোনের পর নিভান হতাশ। নির্বের আশা হবে কিনা, সন্দেহই রয়ে গেল। ডট ডট কাবার্ড খুলে সাদা শার্ট আর নীল জিন্স টেনে বের করল নীরব। পরিপাটি হয়ে জামাকাপড় পরে নিল, পকেটে ওয়ালেট গুজে, হাতে ফোনটা তুলল। ড্রয়িং রুম পেরিয়ে মূল দরজার কাছে পৌঁছাতেই পিছন থেকে মায়ের গলা শুনতে পেল। নীরব পা থামিয়ে ঘাড় ঘুরিয়ে চাইল সে। হ্যাঁ, মা। নিহারিকা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এই ভরদুপুরে কোথায় চললি বাবা? মাত্রই বাসায় এলি, আবার এক্ষুনি না খেয়ে দেয়? নীরব মৃদু গলায় বলল, ভাবিদের বাসায় যাচ্ছি। আঙ্কেল ফোন করে ইনভাইট করেছিলেন। তো? মায়ের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। চোখে মুখে অসন্তুষ্টি। ধীরে ধীরে ভেতরে ভ জমে উঠল, সব ছেলেই এখন শ্বশুরবাড়ি মুখো হয়ে যাচ্ছে। বড় ছেলে তাও যাবার আগে একবার জানায়। ছোট ছেলেটাকে নিয়ে কত স্বপ্ন ছিল, সে অন্তত এদিকটা একটু আলাদা হবে। যখন তখন ফোন পেলেই ছুটে যাবে না। অথচ সেও কি না এখন। এইসব ভাবতে ভাবতে নিহারিকার বুকের ভেতর শুরু হয় কেমন চিনচিনে ব্যথা। মনেমনি স্বামীর প্রতিও তীব্র রক্তি জন্মাল। এই জন্যই তো এক বাড়ি থেকে দুটো মেয়ে নিতে চাননি তিনি। পৈপি করে নিষেধ করলেন, কিন্তু লোকটা শুনল না। তাদের ঘরে ছেলে নেই, এখন কে জানে ওরা আবার কি জাদু করে ছেলেদের পুরোপুরি নিজের করে নেয়। একটা দীর্ঘশ্বাস ফেললেন, গলাটা ম্লান হয়ে এলো। এদিকে বাবা, আমি তো তোর পছন্দের খাবার রান্না করলাম, না খেয়েই যাবি? নীরব হেসে বলল, ফ্রিজে রেখে দিও মা, রাতে খেয়ে নেব, সমস্যা নেই। নিহারিকার মুখটা আরো কালো হয়ে গেল, কিন্তু আর কিছু বললেন না। আসি, বলেই দরজা খুলে বেরিয়ে গেল নীরব। আন্ডারস্কোর সোফায় বসে ইচ্ছে হাতে মায়ের ফোন নিয়ে গেম খেলছে। পাশে বসে মনা চামচে করে খাবার তুলে মুখের সামনে ধরে বারবার এই সেই বলে আদর করে খাওয়াচ্ছে। খাওয়ানো প্রায় শেষ পর্যায়ে হঠাৎ গেম থেকে অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে গেলে ফোনের গ্যালারির ছবি স্ক্রিনে ঝলকে ওঠে। ইচ্ছে কৌতূহলী চোখে স্ক্রিনের দিকে তাকায়। ছোট ছোট আঙুলে একে একে ছবি স্ক্রুল করতে থাকে। পাশে বসে থাকা মনা স্ক্রিনে চোখ রেখে বলে উঠল, ও মা, এগুলো তো ইচ্ছে সোনার একদম ছোটবেলার ছবি দেখছি। মনার কথায় ইচ্ছের চোখে খুশির ঝিলিক ফুটে ওঠে। সে একটা ছবি মনার দিকে বাড়িয়ে দিয়ে বলে, মনা দেখো, আমার পাপা, দেখো দেখো, পাপার সাথে আমি গাড়িতে। মনা হেসে বলে, ছবিটা চমৎকার, আর ইচ্ছে সোনাকেও দারুণ কিউট লাগছে। ইচ্ছে আরো উচ্ছ্বসিত হয়ে ছবিগুলো একে একে দেখাতে থাকে। কখনো বাবার সাথে, কখনো মায়ের কোলে, একের পর এক সুখস্মৃতির মুহূর্ত উঠে আসে স্ক্রিনে। ধীরে ধীরে ইচ্ছের বাবা আর প্রীতির ক্লোজ ছবি আসতে থাকে, কাঁধে মাথা রাখা, হাতে হাত ধরা। এক ছবিতে প্রীতির বেবি বাম্পের ওপর মাথা রেখে যেন কিছু শোনার চেষ্টা করছে ইচ্ছের বাবা। ইচ্ছে হঠাৎ গম্ভীর স্বরে বলল, পাপা আর মাম্মা, এখানে আমি নেই। ছবিগুলো দেখতে দেখতে আকস্মিক মনার মনে প্রশ্ন জাগল, দেখে তো মনে হচ্ছে স্যার আর ম্যাডামের লাভ ম্যারেজ হবে হয়তো। তবে আমি যতদিন এখানে আসছি ম্যাডামের সাথে স্যারের হাসিমুখে কথা বলা দেখিনি। স্যার যতক্ষণ থাকেন, শুধু ইচ্ছের সাথেই সময় টান, ম্যাডামের দিকে ফিরেও তাকান না। আর কেনই বা থাকেন না? মনা ঠোঁট উল্টে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, বড়লোকদের সম্পর্কের হিসাব বুঝে ওঠা ভার। এই তো, সিনেমার পরিমণি আর তার স্বামী। কি প্রেম, কি আবেগ। ক্যামেরার সামনে জনকে জড়িয়ে সে কি কান্নাকাটি। অথচ কিছুদিনের মধ্যেই ছাড়াছাড়ি। হয়তো স্যার ম্যাডামের মাঝেও এমন কিছু ঘটেছে। শুধু মেয়েকে দেখতেই আসে। যাকগে, যা হয় হোক গে, এসব নিয়ে ভাবার দরকার নেই। মালকিনদের নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। মাস গেলে ভালো বেতন পাচ্ছি, এই ঢের। এর মধ্যে প্রীতি সিঁড়ি ভেঙে নিচে নেমে এগিয়ে আসলো।
আদেশের সুরে বলল। মনা, খাওয়ানো শেষ হলে ইচ্ছেকে ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা, ম্যাডাম, আচ্ছা। ডট ডট প্রীতি ডাইনিং টেবিলে বসতেই সার্থক পাশের চেয়ারটা টেনে বসল। বোনের দিকে এক ঝলক তাকিয়ে জিজ্ঞেস করল, মা খেয়েছে? প্রীতি একচিলতে হাসি দিয়ে বলল, মায়ের খাবার রুমে পৌঁছে দিয়েছি। সার্থক আবার প্লেটে মন দিল। প্রীতি খাবার মুখে তুলেই যেন জিহ্বার ডগায় অপেক্ষা করে রাখা কথাটা ছুপ রে দিল। ভাইয়া, জানো মা তোমার বিয়ের জন্য সিরিয়াসলি পাত্রী খুঁজছে। একগাদা মেয়ের ছবি এনে আমার সামনে দিয়ে বলেছে, তুই পছন্দ করে দে। তো আমি ভাবছি, চির ব্যাচেলর থাকার যে গো ধরেছ সেটা এবার ছেড়ে দাও, একটা বিয়ে করেই ফেলো। বিয়ের কথা শুনে সার্থকের চোখের সামনে হঠাৎ ভেসে উঠল সেই মুখ, উজ্জ্বল শ্যামবর্ণ, রাগী চোখ, ঠাসঠাসে কথাবার্তা, আর অদ্ভুত এক আকর্ষণ। বুকের ভেতর যেন কেমন এক হাওয়া খেলে গেল। বরাবরের মতো, না বলার বদলে এবার একটু আলাদা সুরে বলল, হ্যাঁ, ভেবেছি এবার বিয়েটা করেই ফেলব। প্রীতির মুখে আনন্দের ঝলক, বিস্ময় আর উচ্ছ্বাস একসাথে মিশে গলাটা চড়ে গেল। রিয়েলি? সার্থক হালকা মাথা নাড়ল। ইয়াহ, গুড। লাঞ্চ শেষ হলে ছবি দেখাবো তোমায়। ডোন্ট ইউ ডেয়ার ব্যাকআউট এবার। সার্থক একটু দ্বিধাভরা কণ্ঠে বলল, আসলে রিসেন্টলি একটা মেয়েকে আমার বেশ ভালো লেগেছে। প্রীতি উত্তেজিত হয়ে বলল, ও মাই গড, ব্রো ফাস্ট, তাহলে ছবি দেখাও। বাসা কোথায়? কালকেই প্রস্তাব নিয়ে যাব। আরে রিল্যাক্স, রিল্যাক্স শীষ। দেখা হয়েছে রাস্তায়, কোনো ছবি নেই, ঠিকানাও জানি না। তবে চিন্তা নেই, আমি ঠিক বের করে ফেলব। সার্থকের কাছে ঠিকানা বের করা তুড়ি বাজানোর মতো। প্রীতির মুখে হালকা সন্দেহের রেখা। মানে, কিছুই জানো না? কে জানে কেমন পরিবার, কেমন ব্যাকগ্রাউন্ড? সার্থক স্থির চাহনিতে দৃঢ় কণ্ঠে বলল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এসব নিয়ে আমি ভাবি না। আমি শুধু জানি, ওকে আমার ভালো লেগেছে। ব্যাস, ওকেই চাই, এটাই শেষ কথা। প্রীতি মুচকি হেসে বলল, আমার ব্রোর যখন কাউকে চায়, তখন সেটা মিস হতেই পারে না। ট্রাই টু মাই বেস্ট, যেভাবেই হোক না কেন তাকে তোমার জীবনে আনতেই হবে। আর এটাই হবে তোমার জন্য আমার বেস্ট গিফট। হ্যাপি? থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। আন্ডারস্কোর। প্রত্যাশা জাগিয়ে গোসল করে নে। বাকিটা আমি করে নেব। অধরা চুলোর কাছ থেকে প্রত্যাশাকে সরিয়ে নিজে খুন্তি হাতে নিলেন। নীলা ফ্রিজ খুলে লেবু বের করে জিজ্ঞেস করল, আম্মু ছুরি কই? অধরা কিছু বলার আগেই প্রত্যাশা দেখিয়ে বলল, এই এ। নীলা মুখ বেঁকিয়ে বলল, দে। প্রত্যাশা ছুরি হাতে নিয়ে বলল, দাও, আমি কেটে দিচ্ছি। তোমার তো আবার নুনের সরি। নীলার কটমট দৃষ্টি দেখেই প্রত্যাশা থেমে যায়। হেসে বলল, অপস্বর সরি, মিস্টেক হয়েছে। তোমার তো আবার ননির শরীর একটু কাজ করতে গেলেই হাঁপিয়ে উঠো। যাই হোক, দাও, আমি ঘ্যাচ ঘ্যাচ কেটেই দিচ্ছি। দেখা গেল সেদিনের শশাকা, তার মতন আজ আবার লেবুকা, টতে গিয়ে আঙুল নাকে টেকুটে বসে থাকো। নীলা রাগে ফুঁসে উঠল। কিছু বলার আগেই অধরা প্রত্যাশাকে রাগ করলেন। তাই নীলা আর কিছু বলল না। মুখ ভেঙচিকে তে দুই হাত বুকে গুজে দাঁড়িয়ে রইল। লেবুকা তে কাটতে প্রত্যাশা বলে উঠল, ইয়া আল্লাহ, ছুরিতে তো একটুও ধার নেই দেখছি। এই দিয়ে চো রে নাকো তো টা যাবে না। তোর নাক টা গেলেই হলো। নীলার কথাটা বলার সাথে সাথে প্রত্যাশা নীলার মুখের সামনে রিটা ধরে বলে, আসো তো তোমাকে দিয়ে ট্রাই করে দেখি। ননির তৈরি শরীরকে দেখি লোহারটা যাবে কি? যাবে না। নীলা চেঁচিয়ে উঠল, আম্মু ওকে থামতে বলবে। আমি কিছু বললেই তো আবার তুমি আর আব্বু আমাকেই কথা শোনাবে। ডট ডট সদ্য শাওয়ার নিয়ে বেরুতেই কলিং বেলের শব্দ কানে এলো প্রত্যাশার। আম্মু রান্নাঘরে, আপু জিজুর সাথে রুমে গল্পে ব্যস্ত। এটা ভেবে, ভেজা চুলগুলো সাদা তোয়ালে দিয়ে মুড়িয়ে মাথার উপর দিয়ে পিঠের ওপর নামিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোলো প্রত্যাশা। দরজা খুলতেই চোখের পাতা থমকে গেল, শ্বাসটা যেন মুহূর্তে আটকে এলো। দাঁড়িয়ে আছে নীরব, চেনা সেই গাম্ভীর্য মাখা মুখ, এক হাতে কয়েকটা প্যাকেট। প্রত্যাশার কপালে ভাঁজ পড়ে, উনি তো বলেছিলেন, আসবেন না। তাহলে এখন, হঠাৎ? নির্বের দৃষ্টিজোড়া, ভেজা ভোরের মতো স্নিগ্ধ সদ্য গোসল নেওয়া প্রত্যাশার মুখশ্রীতে। কপালের উপর থাকা ছোট ছোট চুলের আগা বেয়ে টপটপ পানি ঝরছে। পরপর নীরব চোখের পলক ফেলল। গরম লাগছে, আটসাট সাদা শার্টটা ঘেমে গায়ের সাথে লেপ্টে আছে। এক হাতে কলার ফাঁকা করে নীরব। দরজায় দাঁড়িয়ে থাকা প্রত্যাশার কারণে এগোনো যাচ্ছে না। মেয়েটি যেন জমে আছে কোনো ভাবনায়। সৌজন্যমূলক, ভেতরে আসুন, বলতেও যেন ভুলে গেছে। নীরব হালকা কাশল। প্রত্যাশা সম্বিত ফিরে পেয়ে নড়েচড়ে দাঁড়ায়। কয়েকবার পলক ঝাপটে ভাবল, বাহ, পথ ভুলে এলেন না তো। হঠাৎ, প্রত্যাশার মাথায় দুষ্টুমির চাপল। এই মানুষটির সঙ্গে দেখা হওয়া, আঙুলে গোনা যায়। আপুর বিয়ে হয়েছে আজ 4 মাস, এই সময়ে 3-4 বার দেখা হয়েছে নির্বের সঙ্গে। তবে না হয়েছে কোনো কথা, আর না তো কোনো সম্বোধন।
এখন তো আবার সম্পর্ক বদলেছে। আচ্ছা, প্রত্যাশা যে ওনার বউ, এটা মিস্টার নির্বের মনেটনে আছে কি না একবার যাচাই করা যাক। একটু লামি করা যাক। দেখাই যাক না উনি কি রিয়েকশন দেয়। এই ভেবে বাঁকা হেসে প্রত্যাশা 2 হাত সামনে এনে আঙুলে আঙুল জড়িয়ে হালকা দুলতে দুলতে গলা টেনে চওড়া একটা হাসি চাপা দিয়ে বলল, আসসালামু আলাইকুম, বেয়াই সাহেব। বউয়ের মুখ থেকে এমন অদ্ভুত সম্বোধনে নির্বের মুখভঙ্গি, তারপর প্রতিক্রিয়া কেমন হয়, তা নিয়ে মনেমনে রীতিমতো তোত্তেজনা ছড়াল প্রত্যাশার। মৃদু নার্ভাস হয়েও তাকালো নির্বের মুখের দিকে, ভ্রু কুঁচকেছে, চোখ ছোট হয়ে এসেছে, নাকি রে, গিয়ে এখনই সি, এ রাম ম, দিবে। এইসব ভাবতেই, অজান্তেই এ প্রত্যাশার হাত পা হালকা কাঁপতে লাগলো এবার। নির্বের মুখাবয়ব দেখে কিছুই বুঝে উঠতে পারল না প্রত্যাশা। লোকটা যেন পাথরের মূর্তি, নড়েও না, চড়েও না, শুধু শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। বিস্ময়, রাগ, বি, র, তি, একটা ভাবও স্পষ্ট নয়। মনে হচ্ছে কোনো মুখোশ পরা মুখ, যার নিচে কি আছে বোঝা দুঃসাধ্য। এমন সময় রান্নাঘর থেকে অধরা বেরিয়ে প্রত্যাশাকে দরজার সম্মুখে দাঁড়িয়ে দেখে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করলেন, প্রত্যাশা, কে এল রে? প্রত্যাশা উত্তর দেবার আগেই অধরার চোখে পড়ল দরজায় দাঁড়িয়ে থাকা নীরবকে। আরে নীরব তুমি! অধরার কণ্ঠে চমকের সাথে একটা প্রশ্রয়মাখা উষ্ণতা। প্রত্যাশার দিকে রক্ত চোখে চেয়ে বললেন, প্রত্যাশা, এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিস কেন ওকে? ভেতরে আসতে দে, এই মেয়েটাকে নিয়ে পারি না। তুমি ভেতরে এসো বাবা, এসো। শেষের কথাটা নির্বের দিকে চেয়ে হাস্যোজ্জ্বল মুখে বললেন। নীরব এবার মাথা হালকা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম, আন্টি। গলায় ভদ্রতার পরিপাটি ছাট, শরীর ভঙ্গিতে রুচিশীল কার্টেসি। অধরা হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, এসো, এসো। প্রত্যাশা একটু সরে গিয়ে পথ করে দিল। তবু চোখ নির্বের মুখ ছাড়ল না। মনে মনে লে উঠল, এই লোকটা কি? একটা মুখভঙ্গি তো করা যায়, রা, রসিকতা, রক্তি কিছুই নেই। সব যেন এক বিষণ্ণ নিঃশব্দে ডুবে আছে। মিস্টার আনপ্রেডিক্টেবল, একে দেখে কিছুই বোঝা যায় না। ঠিক কি ভাবছে, কি করবে, সবই রহস্য। নীরব পাশ কাটিয়ে ঘরে ঢুকার সময় এক মুহূর্তের জন্য প্রত্যাশার সাথে চোখাচোখি হল। চোখে কোনো নেই, তবু যেন এক ধরনের চুম্বকীয় টান, শান্ত অথচ গভীর। আকস্মিক প্রত্যাশার বুকের ভেতর ধক করে উঠল। নীরব হাতের প্যাকেটগুলো টেবিলের উপর নামাল। অধরার কণ্ঠে হালকা জোরতা, তবু কোমলতা ঝরল প্রতিটি শব্দে। বলল, এই সব আনার কি দরকার ছিল বাবা? নিভান তো একটু আগেই একগাদা ফল আর মিষ্টি নিয়ে এসেছে। আবার এত কিছু? নীরব মুহূর্তেই বুঝে নেয়, তার মানে ভাইয়া তাকে এখানে আনার জন্য ফোনে ওরকম বলেছে। নীরব বিনয়ে ভরা এক চেহারা নিয়ে সোফায় বসল। কথোপকথনে সৌজন্যতার রেখা আকল। ব্যাপার না আন্টি, সামান্য কিছুই তো। অধরা জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা কেমন আছেন? ভাই সাহেবকে আসতে বলা হয়েছিল, বললেন একটু ব্যস্ত। জি, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আঙ্কেলকে দেখছি না। তোমার আঙ্কেল একটু বাজারে গিয়েছে বাবা, এসে পড়বে এক্ষুনি। একটু দূরে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে এক তুচ্ছ তাচ্ছিল্য হাসি টেনে প্রত্যাশা বিড়বিড় করল, মিস্টার আনপ্রেডিক্টেবল হতে পারে হাইয়ার এডুকেটেড, বাট সম্পর্কের ভদ্রতা বোঝার বেলায় পুরোপুরি ব্যাকবেঞ্চার। শ্বশুর শাশুড়িকে আন্টি আঙ্কেল বলে সম্বোধন করে কেউ? যদি আমার কাছে সম্পর্ক নিয়ে কোনো হ্যান্ডবুক থাকতো, আমি নির্দ্বিধায় এক কপি ওনার হাতে তুলে দিতাম। হু। চোখে নিখুঁত কটাক্ষ আর মনেমনে এক টুকরো তৃপ্তি নিয়ে এইসব আউড়িয়ে নিজ রুমের দিকে পা বাড়াল প্রত্যাশা। ডট 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 নীলা, নিভান আর নীরব পাশাপাশি চেয়ারে বসে, আর ঠিক তাদের বিপরীতে শফিক সাহেবের পাশের চেয়ারে বসেছে প্রত্যাশা। নির্বের একেবারে সামনাসামনি। প্রত্যাশা এক হাতে খাবার মুখে তুলছে, আর চোখে মাঝে মাঝেই তাকাচ্ছে নির্বের দিকে, চুপি চুপি, কিন্তু স্পষ্টভাবে লক্ষ্যযোগ্য। ডাইনিং টেবিল জুড়ে এক ধরনের হালকা, সম্মানসূচক পরিবেশ। শ্বশুর আর দুই জামাই ধীরে সুস্থে খাচ্ছেন, মাঝে মাঝে দু একটা কথা চালাচালি হচ্ছে। মূলত শফিক সাহেব কিছু বললে, তার জবাবে জামাইরা মাথা নেড়ে বা সংক্ষিপ্তভাবে উত্তর দিচ্ছে। তবে এই পুরো মুহূর্তে সবচেয়ে ব্যস্ত অধরা। ভালোবাসা আর আন্তরিকতায় জামাইদের পাতে বারবার কিছু না কিছু তুলে দিচ্ছেন, যেন তার জামাইরা একটু কম না খায়। যত্ন আর সৌজন্যে টেবিল জুড়ে একটা কোমল, ঘরোয়া উষ্ণতা ছড়িয়ে আছে। নিভান হঠাৎ প্রসঙ্গ পাল্টে বলল, নীলার পরীক্ষা তো শেষ রবিবারে। সেদিনই ওকে নিতে আসব। এদিকে বাবা হজে যাচ্ছেন সোমবার রাতের ফ্লাইটে। বললেন, রবিবার নীলার সঙ্গে যেন প্রত্যাশাকেও নিয়ে আসি। ভাতের প্লেটে থাকা শফিক সাহেবের হাতটা থেমে গেল। এক মুহূর্তের জন্য চুপ করে থেকে, মুখের খাবার দ্রুত গিলে নিয়ে অবাক গলায় বললেন, প্রত্যাশা, মানে? বাবা চাচ্ছেন প্রত্যাশা যেভাবে আগেও যেত, সেভাবেই যাক।
একদিন সবার সঙ্গে ঘুরে ফিরে আসবে। এতে সবার সঙ্গে জানাশোনা হবে, পরিবেশটা চেনাজানা হয়ে যাবে। যাতে করে পরবর্তীতে ওর কোনো অসুবিধে না হয়। হ্যাঁ, একটি মাত্র শব্দে সৌজন্য প্রকাশ করলেও শফিক সাহেবের চোখে মুখে দ্বিধা স্পষ্ট। কি বলবেন বুঝে উঠতে পারছেন না। চোখাচোখি হতেই অধরা যেন মৌন ভাষায় স্বামীকে কিছু বোঝালেন। শফিক সাহেব স্ত্রীর চোখে নিভানের প্রস্তাবে সম্মতি পড়ে নিলেন। তাই আর আপত্তি না করে বললেন, ঠিক আছে বাবা, ভাই সাহেব যেহেতু নিজে বলছেন, না করার উপায়ই বাকি। আচ্ছা। প্রত্যাশার মুখটা গম্ভীর হয়ে যায়। তার মনে পড়ে গেল বিয়ের দিন আম্মু আব্বুর বলা কথা। দুজনেই বলেছিলেন, সে এখনই কোথাও যাবে না। তাদের সাথেই থাকবে। আম্মুকে যাব না বললে, এইসেই বলে বোঝাতে থাকবে। একদিনেরই তো ব্যাপার। হেন তেন বলবে। তাই প্রত্যাশা মনেমনে বুদ্ধি পাকাতে থাকে, কিভাবে আব্বুকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করবে। ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই ও বাড়িতে ঘুরতে যাওয়ার। আপুর শাশুড়িকে ওর অ্যালার্জি লাগে। প্রত্যাশার রুমের বিছানায় নীরব বসে। পা দুটো আলতো ছুঁয়ে আছে মেঝেতে, পিঠ সোজা, চোখে অভ্যস্ত গাম্ভীর্য। হাতে ধরা ফোনে কিছু একটা স্ক্রোল করছে, অথচ চেহারায় কোনো বিশেষ ভাব নেই। মনে হচ্ছে চারপাশের সবকিছু তার নিয়ন্ত্রণে, তবু মনটা কোথাও নির্লিপ্ততা। প্রত্যাশা আর নীরবকে কথা বলার জন্য সুযোগ করে দিতে, অধরা প্রত্যাশাকে বলে, নীরবকে বিশ্রামের জন্য ওর রুমে নিয়ে যেতে। প্রত্যাশা টেবিলের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে। দুই হাতের তালু ঘষছে। এক ধরনের অস্থিরতা জমে উঠেছে ওর ভেতরে। চোখের কোণ নির্বের দিকে যাচ্ছে, তো আবার হুট করেই সরিয়ে আনছে। নিজেই টের পাচ্ছে মনটা কেমন যেন এলোমেলো লাগছে। মাথায় উকি দিচ্ছে অদ্ভুত সব চিন্তা। অবচেতন মনটা হঠাৎ ভাবল, ফাঁকা রুম। নিরিবিলি পরিবেশে, একই রুমে শুধু তারা দুজন। এখন নীরব কি বর্বর আচরণ শো করবে? হাগ, বাকিস? এই ভাবনা মাথায় আসতেই ওর একটা হাত ঝটিতি ঠোঁটের ওপর চলে যায়। চেপে ধরে রাখে, বুকের ভিতর ধুকপুকানি শুরু হয়ে গেছে ইতোমধ্যে। কথা নেই বার্তা নেই, এরকম কিছু হলে ও নির্ঘাত অক্কা পাবে। এরকম কিছু যাতে না ঘটে সেই জন্য ঠোঁটের উপর ধরা হাতটা এঁটে রাখল। যারা বেশি চুপচাপ অতি ডিসেন্ট অ্যাটিটিউড শো করে, তারাই আবার তলে তলে মিচকা টান হয়। না জানি কখন কি অঘটন ঘটায়। এইসব ভাবার কিছুপল পর সহসাই মনেমনে নিজেকে তিরস্কার করে প্রত্যাশা। অদৃশ্য হাতে মাথায় চাটি রে বিড়বিড় করে, ধুর, কোত্থেকে কিসব ভাবনা আসছে। নীরব ফোন থেকে দৃষ্টি সরিয়ে প্রত্যাশার দিকে চাইল। নির্বের শান্ত চাহনিতে প্রত্যাশার বুকের ভেতর ছোটখাটো ভূমিকম্প বয়ে গেল। নীরব শান্ত গলায় প্রশ্ন অরল। তুমি কি কিছু বলতে চাচ্ছিলে? প্রত্যাশা চোখ কুঁচকে তাকায়। কি বলবে? আপনাকে নিয়ে আজে বাজে চিন্তা করছিলাম, এটা বলা যায়? না, স্রেফ মাথা নাড়ল। তড়িঘড়ি করে বলল, কই, কিছু না তো। এতটুকু বলে মুখের উপর থাকা চুলগুলো এক হাতে কানের পিঠে গুজে নেয়। পরপর জানালার পর্দার ফাঁক দিয়ে বাইরের আকাশে দৃষ্টিজোড়া মেলে ধরল। কিন্তু মনটা তখনও নিজ রে। মনে হলো, নীরব কি তার মনের কথা কিছুমিছু বুঝে ফেলল নাকি? ইয়া আল্লাহ, একে কি সাধে মিস্টার আনপ্রেডিক্টেবল বলি। ওহ, ছোট করে জবাব দিয়ে নীরব ফের ফোনে দৃষ্টি রাখে। ওদিকে প্রত্যাশা বেশিক্ষণ চুপচাপ স্থির থাকতে পারে না, এটা ওর এক সমস্যা। অনগরল কথা না বললে ওর শান্তি মেলে না। তবে এই মানুষটার সামনে কেমন যেন ওর সবকিছু গুলিয়ে আসছে। নীরবও কিছু বলছে না জন্য ও বোর হতে থাকে। বেশিক্ষণ মুখ বন্ধ করে থাকতে না পেরে আচমকা বলে উঠল, আপনি বোধহয় আপনার নামের সাথেই বেশি খাপ খেয়ে যান। নীরব ফোনটা বেডে নামিয়ে রেখে সম্পূর্ণ মনোযোগ প্রত্যাশার দিকে ফেরাল। চোখে গভীর দৃষ্টি, ডান ভ্রু সামান্য উঁচু করে জিজ্ঞেস করল, মানে একদম সোজা। যখনই আপনাকে দেখেছি চুপচাপ, খুব বেশি কথা বলেন না। যেন নিজেই নিজের নীরবতা মেইনটেইন করে চলেন। ঠিক যেন আপনার নামের মতোই। নীরব কিছু না বলে নিঃশব্দে তাকিয়ে থাকল। চোখে যেন একরকম জিজ্ঞাসা ও রহস্যের মিশেল। প্রত্যাশা হালকা হেসে অনগরল বলতে থাকল, তবে দেখছি, এই জায়গায় আপনি আর আমি একদম বিপরীত। আপনি নীরব, নির্বতায় ডুবে থাকা, আর আমি প্রত্যাশাহীন। কারো কাছ থেকে কিছুই প্রত্যাশা করি না। একদম নামের উল্টো। প্রত্যাশা দাঁত বের করে হেসে ফেলল। নীরব ঠোঁটের কোণে একফোঁটা চতুর হাসি টেনে ধীর স্বরে বলল, তুমি বলছো, কোনো প্রত্যাশা রাখো না। অথচ একটু আগেই তোমার চোখে স্পষ্ট দেখেছিলাম, তুমি চাইছিলে আমি কিছু বলি। সেটাও তো ওয়ান কাইন্ড অফ এক্সপেকটেশন। প্রত্যাশা অবাক। কিভাবে বুঝল সে? হ্যাঁ চেয়েছিল, তবে সে তো মুখে কিছু বলেনি। ভাবনার ঝাপটা সামলাতে না পেরে খানিকটা হকচকিয়ে বলে উঠল প্রত্যাশা, এই যে, কখন আমি চাইছিলাম আপনি কিছু বলুন? একদম নাট, আপনার ভুল হচ্ছে নিশ্চয়। নীরব একরাশ বুদ্ধিদীপ্ত অভিব্যক্তি নিয়ে ভ্রু সামান্য কুঁচকে শুধু বলল, ও তাই, তন্মধ্যে বেডের উপর থাকা ফোনে আলো জ্বলে উঠল। ফোন সাইলেন্ট থাকায় স্ক্রিনে জ্বলজ্বল করছিল কলার নেম।
নীরব ফোনটা হাতে তুলে প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, এক গ্লাস ঠান্ডা পানি। প্রত্যাশা দ্রুত মাথা নাড়ল। নিশ্চয়, আনছি। কথা শেষ করেই পা বাড়িয়েছিল, ঠিক তখনই যেন হঠাৎ একটা অদ্ভুত টান লাগলো মনে। পানি? কল আসার সাথে সাথে গলা শুকিয়ে গেল। ব্যাপারটা একটু বেশি স্ট্রেঞ্জ। নাকি ইচ্ছাকৃতই সামনে ফোনটা ধরল না? ব্যক্তিগত স্পেস? তাহলে কি ওপাশের মানুষটা কোনো মেয়ে? এই ভাবনা মাথায় আসতেই প্রত্যাশার চোয়াল শক্ত হয়ে উঠল। চোখে মুখে রাগ স্পষ্ট। আরে ভাই, বিয়ের আগে যদি প্রেম করে থাকিস, সেসব অতীতের কথা মানা যায়। উদারমনস্ক মানুষ হয়ে সে অতীত মাফও করে দিতে পারি। কিন্তু এখনো যদি ফোনে ইটিসপিটিস চলতে থাকে, তবে তো বোঝাই যাচ্ছে চরিত্রেই লোধ। প্রত্যাশা মনের ভেতর দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলল, এই লোকের একটা হেস্তনেস্ত করতেই হবে। ছবিটার আসল রহস্যটাও ফাঁস করতে হবে। এই জন্য হলেও ওই বাড়িতে যাওয়া জরুরি। এই জন্য হলেও রবিবারে ও বাড়ি যাবে, তাও একটা গোয়েন্দা মুডে। চিরুনি তল্লাশি হবে, সাবধানে। যদি এবার অদ্ভুত কোনো ছবি বা প্রমাণ পায়, তক্ষুনি ভাইরাল করবে দুই পরিবারে। আর তখন প্রত্যাশা চোখ বুজে কল্পনা করতে থাকে পরবর্তী দৃশ্য। আব্বু তখন নিশ্চয়ই এই লোকের সাথে সংসার করতে দিবে না। ওই বাড়িতে আর কখনো যেতে দিবে না। অর্থাৎ মাদার ইন ল মানে অ্যালার্জি, খুঁতখুঁতে নিহারিকা আন্টিকেও সহ্য করতে হবে না। বিয়ে নামক বা থেকে মুক্তি। আহা, কি শান্তি! ভাবতেই প্রত্যাশার মুখে সাচিক এক আনন্দের হাসি খেলে যায়। দ্রুত রুম থেকে বেরিয়ে পানি আনতে যায়। ঝ রে র গতিতে পানি আনবে, আর চুপি চুপি চেক করবে মিস্টার নীরব কি কথা বলেন। আচরণে এত গোপনীয়তা কেন? লোকটার ফোনটাও একবার দেখে নিতে হবে। হয়তো কিছু মিলবে, হয়তো কোনো রহস্যের দোর খুলে যাবে। প্রত্যাশা আওড়ালো। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। মোবাইলে টিকটক ভিডিও না হোক, হোয়াটসঅ্যাপে লুকানো প্রেম চ্যাট পাইলেও পাইতে পারো। ড্রয়িং রুমে পা রাখতেই প্রত্যাশার পা জোড়া থেমে যায়। কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল। কানে আসে, অধরা তোকে কতবার বলেছিলাম একটা ছেলে নেই। শুনলি না তো? এখনো সময় আছে, বলছি একটা বাচ্চা নেই, যাতে পরে আফসোস না করিস। একটা মেয়ে দিয়ে হয়, একটা ছেলে ছাড়া চলে। সোফায় বসে আম্মুর ফুফু, এ পাড়াতেই বাড়ি, যখন তখন চলে আসে। বুড়িটাকে দেখলেই প্রত্যাশার তো লাগে। মনে হচ্ছে বুড়িটার এক এক করে আক্কেল দাঁত পড়ছে, আর তার সাথে সাথে আক্কেলও ঝরছে। দুইটা মেয়ে বিয়ে দিয়েছে। আর দিন পর নাতি নাতনি আসবে। কোন আক্কেলে তাকে এখন বাচ্চা নিতে বলছে? আর ছেলে কি হাতের মোয়া নাকি? মন চাইলো আর বানিয়ে ফেললাম। বেসাইজ হলেও ব্যাপার না, একটা হলেই হলো। যত সব। এসব ভাবার মাঝেই বুড়ির শেষের কথা আকস্মিক প্রত্যাশার মস্তিষ্কে নাড়া দিল, একটা মেয়ে দিয়ে হয় মানে? প্রত্যাশার চোখে প্রশ্ন। ও সন্তর্পণে দাঁড়িয়ে রইল। আম্মুর উত্তর শুনবে। ডট ডট কল রিসিভ করতেই প্রীতি বলল, আজ ইচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে চেকআপের ডেট ছিল। ভাইয়ার চেম্বার সন্ধ্যায়। ভাইয়া ব্যস্ত থাকবে বিধায় যেতে পারবে না। আর ডক্টর তো বসেন 8টার পর। সিরিয়াল টিরিয়াল মিলে ফিরতে দেরি হয়ে যাবে। তুমি ফ্রি আছো? মানে? নো ওরিজ, আই উইল বি দেয়ার, থ্যাঙ্কস। প্রীতি কয়েক মুহূর্ত চুপ করে থাকে। বলবে কি বলবে না দ্বিধাদ্বন্দ্বে থাকে। দোলাচলে ভুগতে ভুগতে শেষমেশ বলেই ফেলে, আমি সকালে হসপিটালে গিয়েছিলাম, বাট আমার সাথে দেখা করতে দেওয়া হয়নি। নীরব এসবের মানে কি? নীরব একেবারে শান্ত স্বরে বলল, ডক্টর খান বলেছেন, পেশেন্ট কাউকে দেখলেই ওর মধ্যে একটা ইনসিকিউর রিয়াকশন আসে। ও উত্তেজিত হয়ে পড়ে। সো ফর নাও, বেটার টু লিমিট কন্ট্যাক্ট ফর হিজ শেক। প্রীতি তপ্ত নিঃশ্বাস ফেলল। বলল, নীরব ওরা আমাকে অবধি দেখা করতে দিচ্ছে না। এটা কেমন কথা? নীরব নিরুত্তর। প্রীতি এক মুহূর্ত থেমে শক্ত গলায় বলতে থাকে, তুমি ভাইয়ার ঠিক করা ডক্টর বাদ দিয়ে নিজে অন্য ডক্টরের সাথে কনসাল্ট করলে। তার পরামর্শে হসপিটালে অ্যাডমিট করলে। সবটা মেনে নিলাম। এখন ওখানে আমাকেও এলাও করা হচ্ছে না। নীরব, এবার তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো না? আমাদের টার্গেট এন্ড একমাত্র চাওয়া হওয়া উচিত ওর সুস্থতা। সুস্থতার জন্য যা করা দরকার আমি তাই করব। আর আমার মনে হয় তোমার চাওয়াও এটাই হওয়া উচিত। অ্যাট লিস্ট ফর ইচ্ছে।